পুলিশের হাত থেকে বাঁচতে তাকেই আত্মগোপন করতে হয়। আমার পিছনে লেগে গেছে, তখন আমি নিজেই ইন্টারসেপশনে আছি। আপনার ফোনে আড়ি পাতা হচ্ছে, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে। তার মানে লিগ্যাল কাজ করতে গেলে কিছু ইললিগাল কাজকেও করতে হয়। ইলিগাল ঠিক বলবো না, মানে প্র্যাকটিক্যাল বলবো। Practical। ছোটা শাকিলের বাড়ি চলে গেছিলাম মুম্বাইতে বস্তিতে। আমার বন্ধু পরিচয় দিয়ে আমাকে নিয়ে গেছিল ওখানে। এমন কিছু কাজ যা গোপনে করতে হয়েছে। আর্মস অ্যামুনিশন জিজ্ঞেস করলাম কি আছে, বললো এখানে কোনো আর্মস থাকে না। কেন? তাহলে তো মাওয়িস্টরাই নিয়ে চলে যাবে, লুট হয়ে লুট করে যাবে। নিয়ে চলে যাবে। তাহলে প্রোটেকশন, বললো মাওয়িস্টরাই তো আমাদের প্রোটেকশন দেয়। কেস ডায়েরিতে আমাদের বহু অতিথি এসছেন, বিভিন্ন রকমের, তাদের জীবনের অনেক কথা বলেছেন যা আজ পর্যন্ত তারা কোথাও এর আগে বলেননি। আজ এমন একজন অতিথি, এমন একজন পুলিশ অফিসার, যিনি এমন একটা গোপন কাজ করেছেন বা করেছিলেন যাতে পুলিশের হাত থেকে বাঁচতে তাকেই আত্মগোপন করতে হয়। কলকাতা পুলিশ থেকে সদ্য অবসর নেওয়া ডিসি গৌতম দাস আজ আমাদের কেস ডায়েরির অতিথি। নমস্কার। তো প্রথম শুরুটা যেভাবে আমরা করি, যে কিভাবে এই পুলিশের চাকরিতে হঠাৎ করে পুলিশের চাকরি কেন পছন্দ হলো? আসলে আমি তখন জাস্ট গ্র্যাজুয়েশন করে ল আর কস্টিং করছিলাম। তারপর শুনি এরকম কলকাতা পুলিশে সার্জেন্টে, সাব ইন্সপেক্টরের লোক নেওয়া হচ্ছে। তখন আমি অ্যাপ্লিকেশন করে, তারপরে তো পরীক্ষা হলো, যেরকম হয় আর কি, রিটেন পরীক্ষা, পরীক্ষা সব পাশ করার পরে ইন্টারভিউ। এবং ইন্টারভিউ বোর্ডে মানে আমার একটা স্পেশাল কোয়ালিটি আমি দেখলাম তখন, মানে দিদেন জয়েন্ট সিপি ছিলেন স্বরূপ মুখার্জি সাহেব আইপিএস। উনি আমাকে জিজ্ঞেস করলেন কি আপনি কি ক্যারাটে জানেন? আমি হ্যাঁ, আমি বেল্ট হোল্ডার ক্যারাটের। মানে সিভিতে লেখা ছিল? হ্যাঁ, আচ্ছা। লেখা ছিল। উনি দেখলাম ওই ক্যারাটের ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্টেড। আমাকে জিজ্ঞেস করলেন যে কি কি ক্যারাটে কি, ক্যারাটে মানে বললাম ক্যারা মানে খালি, আর টে মানে হাত, এটা জাপানি ল্যাঙ্গুয়েজ। এবং এখানে ক্যারাটেতে খালি হাতে যুদ্ধ করাটাই হচ্ছে ক্যারাটে বলে। তারপরে বললেন আমাকে কিছু ডেমনস্ট্রেট করুন। আমি করলাম ব্লক কিকিং, মানে ওখানে যা ইন্টারভিউ বোর্ডে যা যা করা যায়, পাঁচ করে উনি। তারপরে এবার কিছু ফর্মাল কোশ্চেন করলেন, তারপরে তো আমি সিলেক্টেড প্রথমে একটা কথা, এই যে আমি প্রত্যেকে জিজ্ঞাসা করি ইন্টারভিউর সময়, সেই সময় যারা পুলিশ অফিসার প্রত্যেকেই দেখি অত্যন্ত মেধাবী, ভালো পড়াশুনোয়, এবং সেই অবস্থায় পুলিশের চাকরি সাব ইন্সপেক্টর পদে জয়েন করছেন। তো এই মেধাবী হওয়া সত্ত্বেও, এত পড়াশোনা করা সত্ত্বেও পুলিশের চাকরিটা কি, সেটা কি প্রয়োজনের কারণে? আপনার কি ছিল? প্রয়োজন তো একটা আছেই, প্রয়োজনের থেকেও বেশি ছিল একটা প্যাশন। আমি সত্যি কথা বলতে যখন ওই রাস্তায় দেখতাম না, ওই বললাম সিনেমা একটা প্রভাব আছে, দেখতাম হিরোরা সব পুলিশ অফিসার হয় এবং পজিটিভ রোল প্লে করে। এই জিনিসটা তো একটা আকর্ষণ, ছোটোবেলায় অমিতাভ বচ্চনকে দেখতাম। তার পরবর্তীকালে একটা হিরোইজমের ব্যাপারটা প্রত্যেকটা ইয়াং ছেলের মধ্যেই থাকে। ঠিক। আর দ্বিতীয় কথা যেটা ছিল, যখন দেখতাম রাস্তায় সার্জেন্টদের, মানে ঠিক তুমি এখন রাস্তায় যে সার্জেন্ট দেখো তখন তো এরকম ছিল না, দেখেছো তো আগে, তুমি অনেক দিনই করছো, মানে লম্বা চওড়া, 6 ফিটের ওপর লম্বা, মানে সুঠাম, এবং ওই ঝকঝকে ইউনিফর্ম। বলতে খুব খারাপ লাগছে এখন, কিন্তু ইউনিফর্মটাম কিছু ওই লাল ঝকঝকে বুলেট, কোমরে রিভলভার, ডান গোঁজা, এটা দেখে না মানে মনে হতো এরাই বুঝি রিয়াল হিরো। এবং তখন মনে হতো যদি চাকরি করি সার্জেন্টের চাকরিই করবো। তো সেই জন্য এনআই ক্যাডার সার্জেন্টে জয়েন করলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একদম। এনআই ক্যাডারটা একটুখানি বলে দেবে, হ্যাঁ, যে নন ইনভেস্টিগেটিং ক্যাডার। নন ইনভেস্টিগেটিং ক্যাডার, কলকাতা পুলিশের দুটো ক্যাডার ছিল, একটা ইনভেস্টিগেটিং ক্যাডার, ইনফ্যাক্ট এখনও আছে, আরেকটা নন ইনভেস্টিগেটিং ক্যাডার। এরা মেনলি তোমার ট্রাফিক, ওয়্যারলেস, অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্টটা আছে এইসবগুলো দেখাশোনা করে। তো তার চাকরিতে জয়েন করার পর কি কি কাজ শুরু হলো, কি কাজ করলে, কোথায় চাকরিতে posting হলো? ফার্স্ট পোস্টিং হলো ট্রাফিকে, আচ্ছা। এবং ট্রাফিকে 3টে গার্ডে কাজ করেছি। তারপরে ওয়্যারলেসে ছিলাম। ইনফ্যাক্ট কলকাতা পুলিশের
মোস্ট অফ অল যে কটা আছে সব কটাতেই আমি মানে যে ছিলাম। কটা ট্রাফিকের এবং অন্যান্য ট্রাফিক ডিপার্টমেন্ট? ট্রাফিক ওয়্যারলেস, আরএফ মানে রিজার্ভ ফোর্স, সেখানে হাইকোর্টেও ছিলাম কিছুদিন। তারপরে রিভার ট্রাফিকের সেকেন্ড অফিসার ছিলাম। ডিভিশনে কাজ করেছি, পোর্ট ডিভিশনে দুটো থানায় কাজ করেছি, সাউথ পোর্ট, ওয়েস্ট পোর্ট। যে এবার এছাড়া সেন্ট্রাল ডিভিশনে কাজ করেছি, সেন্ট্রাল ডিভিশনে জোড়াসাঁকোয় কাজ করেছি। মোটামুটি এরপরে আমি 1987 সালে ঢুকি সার্জেন্টে, তারপর ট্রেনিং সার্জেন্ট ছিলাম, প্র্যাকটিক্যাল ট্রেনিং এক বছর করে। তারপরে পার্মানেন্ট হওয়ার পরে আমি 2008-এ প্রমোশন পাই ইন্সপেক্টরশিপে। ঠিক। এবং প্রমোশন পাওয়ার পরে 2008-এ তখন সদ্য এসটিএফ ফর্ম করেছে। তখন তো জ্বলন্ত পশ্চিমবঙ্গ, মাওয়িস্টরা মানে একদম যা তা ওই অবস্থা। গল্পটা পরে আসছি। আচ্ছা, ঠিক তার আছে। আগে আমি জিজ্ঞাসা করি, এই যে সার্জেন্ট হিসেবে জয়েন করা এবং জয়েন করার পরে যে এই যে চাকরি বিভিন্ন জায়গায় বলছিলেন যে সর্বত্র জায়গায় চাকরি, মানে সব কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশনে বা বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, সেই চাকরির এক্সপিরিয়েন্স কি? চাকরি তখন তো আমরা যখন চাকরি করতাম, পুলিশ না এইভাবে এত ম্যান হ্যান্ডেলড হওয়া বা এই সব ঘটনাগুলো এখন যে কাগজে দেখি বা এতে দেখি, সংবাদ মাধ্যমগুলোতে দেখি, এগুলো খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। মানে নিজেই চাকরিটা করতাম বলে খুবই মানে দুঃখ লাগে যখন দেখি কোনো পুলিশ অফিসার ম্যান হ্যান্ডেলড হচ্ছে। আমাদের সময়ও আনরেস্ট ছিল, কিন্তু তখন ব্যাপারটা এতটা আউট অফ কন্ট্রোল হয়নি। এর অনেকগুলো কারণ আছে। মানে মেন কারণ যেটা, সেটাও এখন এই যে মানে মিডিয়া মানে এখন তো প্রত্যেকের হাতেই একটা করে মোবাইল ফোন আছে, এবং মোবাইল ফোনগুলোকে ভিডিও করা যায়, এবং সেই ভিডিওগুলো করে সেটাই একটা সংবাদের মাধ্যম হয়ে যাচ্ছে, যার ফলে মানে পুলিশকেও অনেক রেস্ট্রিক্টেড থাকতে হয় ফার্স্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে পুলিশের এগেনস্টে লোককে খেপিয়ে দেওয়া, যারা অ্যাকচুয়ালি এই যে গণতন্ত্রের সুবিধাগুলো নেয়, তারা পুলিশকে তো একটা মানে আবর্জনার বস্তুর মতো ব্যবহার করে, যার ফলে সমস্ত ক্ষোভটা পুলিশের ওপর গিয়ে পড়ে। এটা আজ থেকে না, এটা বহুদিন আগে থেকে। ভারতবর্ষ দীর্ঘদিন পরাধীন ছিল ইংরেজদের হাতে, তখন ইংরেজ পুলিশ অত্যাচার করতো আমাদের দেশের মানুষদের ওপর। তার পরবর্তীকালে আমাদের এই যে বামপন্থী আন্দোলনগুলো পশ্চিমবঙ্গে একের পর এক হয়েছে, তখন এরা কিন্তু পুলিশ যেহেতু প্রতিভু ছিল আমাদের প্রতিভু ছিল আমাদের সরকারের, সেহেতু মানে সরকারের কাজগুলো পুলিশকে করতে হয়, পুলিশকে করতে উল্টে হতো। পুলিশের বিরুদ্ধে খেপানো হচ্ছে, ফলে সব মিলিয়ে পুলিশের উপর একটা ক্ষোভ তৈরি হয় সাধারণ মানুষের, বা কখনো কখনো ইচ্ছাকৃতভাবে পুলিশকেই ম্যান হ্যান্ডেল করা হয়। এবার এই যে চাকরিগুলো করছিলেন, এই চাকরিগুলো করতে গিয়ে আপনাদের সেই সময় তো সার্জেন্টদের পোস্টিং রাইটার্সও থাকে হ্যাঁ, বা অন্যান্য জায়গায় থাকতো, ভিভিআইপিদের দেখেছেন কার কার পাইলটিং হ্যাঁ, বা এই সমস্ত কাজ? ভিভিআইপি তো করেইছি। মানে কিরকম? পাইলটিং করতে গেলে ধরুন আমি যেটা বলছি, উম, শঙ্কর রায়চৌধুরী যখন জেনারেল হয়ে আসলেন, তখন আমি অ্যাটাচড পাইলট ছিলাম, এবং উনি যেদিন চলে যাচ্ছেন, এখানে 3 দিন ছিলেন। ফার্স্ট জেনারেল হয়ে আসার পরে 3 দিন যখন মানে যাচ্ছেন এয়ারপোর্টে, ওনাকে পৌঁছে দেওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম ছিল, এবং সেই টাইমে পৌঁছে দেওয়ার পর উনি খুব প্লিজড হয়ে আমার কাঁধে হাত রেখে মানে ছবি তুলেছিলেন। এবং যে সময় ছবি তুলেছিলেন সেই সময় উনি জেনারেল, মানে ইউনিফর্ম পরা একটা সর্বোচ্চ আধিকারিক ভারতবর্ষের মধ্যে, আর আমি তখন জুনিয়র সার্জেন্ট। এবং আমার বাঁ পাশে ডান পাশে যে 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 সেখানে জিওসি ইস্টার্ন কমান্ড থেকে শুরু করে চিফ অফ নেভাল স্টাফ, চিফ অফ এয়ারফোর্সের। এয়ারফোর্স, মানে একটা সাংঘাতিক একটা শিহরণ জাগানোর অনুভূতি, যে জেনারেল আমার কাঁধে হাত দিয়ে ফটো তুলছেন। এই যেমন জেনারেল শঙ্কর রায়চৌধুরী আপনি করলেন পাইলটিং, অ্যাটাচড পাইলট, এইরকম পাইলটিং আর কার কার করতে হয়েছে? এরকম অনেকেরই পাইলটিং করেছি। মানে বিনয় চৌধুরীর, আমি ফিক্সড পাইলট কারো ছিলাম না, মেনলি ট্রাফিকে মেন কোর্স ট্রাফিকটাই করতাম। সার্জেন্ট হিসাবে গার্ডে কাজ করেছি। এবং বিনয় চৌধুরী যখন জ্যোতিবাবু এতে যেতেন, মানে লন্ডন যেতেন বা বাইরে কোথাও যেতেন, বিনয় চৌধুরী চার্জে থাকতেন। আচ্ছা। এবং বিনয় চৌধুরী পাইলটিং করেছি তখন, মানে অনেক দিনই আমাকে বিনয় চৌধুরী পাইলটিং দেওয়া বিনয় হতো। চৌধুরী বা এই ধরনের নেতারা পাইলট ইউজ করতেন, পাইলট গাড়ি, কার পাইলট, মানে তাদের হুটার বাজানো এই সমস্ত? বিনয় চৌধুরীর ব্যাপারটা মানে উনি একটা মানে অদ্ভুত ধরনের মানুষ। আচ্ছা। সত্যি কথা বলতে এরকমও হয়েছে,
মানে ডোরবেল পুশ করেছি, উনি নিজেই পাজামা দড়ি বাঁধতে বাঁধতে দরজা খুলে দিয়েছে, দিয়ে বলছে আপনি বসুন। এবং একদম মানে বিনয় তো বিনয়ের অবতার, মানে উনি মানে এতটা বিনয়ী ছিলেন তুমি কল্পনা করতে পারবে না। আমি বলছি জানা বলে এক ড্রাইভার ছিল তখন, মেদিনীপুরে বাড়ি, ছোট ছোট ওনার ফিক্সড ড্রাইভার ছিল, জানা আসতো পুলকার থেকে। এবং বিনয় চৌধুরী ওনার মিসেসকে সঙ্গে নিয়ে আসছেন, শ্রাবণী আবাসনে উনি তখন থাকতেন, শ্রাবণী থেকে। আর ওনার ছেলে তখন থাকতো হাটকোতে, যে হাউজিং, মানে গভর্নমেন্ট হাউজিং যেখানে আগে উনি ওখানে থাকতেন। তো ওনার মিসেস নেমে ছেলের কাছে যাবে, জানার জাস্ট হাটকো ক্রসিংয়ের ওখানে ওনাকে নামিয়ে দিল মিসেসকে, দিয়ে বললো মাসিমা রাস্তা ক্রস করে চলে যান, ওখানে গাড়ি নিয়ে যাওয়া ওখানে অনেক অসুবিধা হবে। বিনয়বাবু বললেন হ্যাঁ হ্যাঁ যাও, চলে যাও। উনি রাস্তা ক্রস করে একা চলে গেলেন। তো এই যে আজকের দিনে এটা ভাবতে পারো তুমি, আজকের দিনে না সত্যি তাই। একটা কাউন্সিলরের সঙ্গে এটা করার সাহস পাবে? তুই বিনয় চৌধুরী ছেড়ে দাও, যিনি চিফ মিনিস্টারের চার্জে থাকে, তুই ছেড়ে দাও, কাউন্সিলরের সঙ্গে পারবে না। আর এইটা এরকম আর সিদ্ধার্থ শঙ্কর রায় বা জ্যোতি বসু। সিদ্ধার্থ শঙ্কর রায়ের পাইলটিং করেছি কিছু কিছু দিন, উনি তখন পাঞ্জাবের ছিলেন, রাজ্য- গভর্নর ছিলেন। এবং আসার পরে এখানে এবং আমার একটা ব্যাপার আছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের পাইলটিং করতে গিয়ে, টেক আপ করতে গিয়ে, পাইলটিং না, পাইলটিং টেক আপ করতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই হ্যাঁ, এবং তখন আমার মানে পা মারাত্মকভাবে জখম হয়, এবং একটা সময় গ্যাংগ্রিন ফর্ম করে যাচ্ছিল, ডাক্তার বলেছিল অ্যাম্পুট করতে হবে, হাঁটুর তলা থেকে পাটা কেটে বাদ দিতে হবে বাঁ পা। মানে কি হয়েছিল, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? বাইপাস মানে দিয়ে পাইলটিং, বুলেটে? হ্যাঁ বুলেটেই, হ্যাঁ। বাইপাস দিয়ে যাচ্ছিলাম পাইলটিং টেক আপ করার জন্যে। হ্যাঁ। মানে বাইপাসে এটিআই গেট 4, হ্যাঁ। মানে যেটা হাটকোর পরে আর কি, এটিআই গেট 4-এর ওখানে হঠাৎ একটা মাতাল, ভুঁইফোড় মাতাল কোথা থেকে উঠে আসলো আমি জানি না, আমার সামনে, বাইকের সামনে, ওই স্পিডে। আমি তখন ওকে বাঁচানোর জন্যে বাইকটা ব্রেক করি, এবং ব্রেক করার সঙ্গে সঙ্গে পড়ে যাই, পড়ে গিয়ে রাস্তায় যে কার্ভ থাকে, কার্ভে, পাথরের কার্ভে আমার মাথাটা লাগে, এবং হেলমেট পরা ছিল, আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা। এবং যখন মানে তখন ওই বস্তিবাসী কিছু মহিলা ছিলেন, তারাই আমার মাথায় জল দিয়ে দিয়ে মানে তখন আমাকে করে- জ্ঞান ছিল? হ্যাঁ জ্ঞান ছিল, এবং আচ্ছা। তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা। মানে ফার্স্ট অজ্ঞান হয়ে গেলাম, গিয়ে যখন জ্ঞানটা ফিরলো দেখলাম আমার মাথাটা কোলে নিয়ে এক ভদ্রমহিলা মানে বসে আছেন, উনি স্নান করছেন, উনি তখন আমার মাথায় জল ঢালছেন, আরও 3-4 জন পাশে ছিল। এবং আমার জ্ঞান ফিরতেই প্রথমে আমি কোমরে হাত দিলাম, কারণ রিভলভারটা তো কোমরে থাকে, ওইটাই আমার সেন্স ফিরে আসলো, রিভলভারটা কোথায়। মানে এটা কি ট্রেনিং এর জন্য নাকি মানে না সচেতন জায়গায় যে না আমার না, এটা revolver-টা- না, রিফ্লেক্স অ্যাকশনে কাজ করে পুলিশে। আচ্ছা। আর্মসটা আগে, মানে ওটা রিফ্লেক্স অ্যাকশন, মানে হাত পার মতো, আমাদের যেরকম হাত পা একটা অঙ্গ, আর্মসটাও আমাদের একটা অঙ্গ। আচ্ছা। মানে প্রথমেই আমার হাতটা চলে গেল আর্মসের দিকে, তারপরে দেখলাম ওয়্যারলেস সেটটা কোথায়। আচ্ছা। তখন দেখলাম এরকম তাকিয়ে আছি, চেনা পরিচিত 2-1 জন মুখ দেখলাম, আচ্ছা। উঁকি মারছে। তার মধ্যে একজন আমাদেরই পরিচিত একজন ছিল, খোকন বলে, ও হাত দেখালো, বললো দাদা আমার কাছে আছে আর্মসটা। আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। আচ্ছা। তারপর কতদিন অসুস্থ মানে এই আহত অবস্থায়? আমার টোটাল ফিরতে, রিকভারি করতে 2 মাসের মতো সময় লেগেছিল। আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্ট হলো, পড়ে গেলেন, সেই অবস্থায় পুলিশের বাকিরা কেউ খবর পেলো না বা তারা কেউ এলো না আপনাকে রিকভারি? এখানে একটা মানে দুঃখের ব্যাপার আছে। দুঃখের ব্যাপারটা সরি, দুঃখের ব্যাপারটা, আমি যখন তৃতীয়বার যখন জ্ঞান ফিরলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বার যখন জ্ঞান ফিরলো, তখন শুনতে পাচ্ছি একটা কোলাহল। দেখলাম একজন পুলিশ অফিসার ইউনিফর্ম পরে এসছে। তো পরে জেনেছি ওয়্যারলেসের, আমি চিনতাম, আমারই পরিচিত ওয়্যারলেসের অফিসার। ওরা ওয়্যারলেস গাড়ি দেখে থামিয়েছে, বলেছে রিকভারি করতে। হ্যাঁ, ওরা পালিয়েছে গাড়ি নিয়ে ওখানে, আমাকে কোনো সাপোর্ট দেয়নি। পরে শুনলাম ও এরিয়ার বাইরে, ওয়্যারলেসে না একটা জোন থাকে, একটা এরিয়া থাকে, সে এরিয়ার বাইরে চলে এসেছিলো, এবং আমাকে তখন দেখে, উনি আমার থেকে 10 বছরের সিনিয়র ছিলেন, দিয়ে পালিয়ে চলে গেলেন আমাকে ওইভাবে ফেলে রেখে। হয় এরকম? হয় মানে আমার ক্ষেত্রে তো হয়েছে। কষ্ট লাগেনি, দুঃখ লাগেনি? খারাপ লেগেছিল, খুবই খারাপ। কারণ আমরা, তুমি পুলিশ অফিসারের কথা ছেড়ে দাও, আমরা সাধারণ মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ি, নিজের মানে জীবন তুচ্ছ রেখে, সে কথা পরে আসবো, বহুবার নিজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েছি। সেক্ষেত্রে আমার সঙ্গে আরেকজন পুলিশ অফিসার, সেও আমার থেকে 10 বছরের সিনিয়র, এটা করবে? যদি দুঃখের ব্যাপার, এখন উনি আর নেই পৃথিবীতে, বহুদিন আগেই ইহলোক ছেড়ে চলে গেছেন।
কিন্তু এই যে ঘটনাটা আমাকে পাবলিকই পরে রিকভারি করে নিয়ে যায়, পুলিশে খবর দিই, তারপরে বাকি পুলিশ করে অ্যাটেন্ড করে। ইভেন তারপরে তখন ডিসি ট্রাফিক ছিলেন সুরজিৎ কর্পূরকায়স্থ সাহেব, উনি এসেছিলেন আমাকে দেখতে। উনি বললেন যে এর ব্যবস্থা করে দেবো, তোমরা কোনো চিন্তা করো না উডবার্ন ওয়ার্ডে। যদিও আমি লোকাল নার্সিংহোমেই ছিলাম, পরে প্রাইভেটে ট্রিটমেন্ট করে ঠিক হয়ে যায়। যাক, এটা একটা দুঃখজনক ঘটনা, সত্যিই খারাপ লাগা, আমাদেরও খারাপ লাগছে শুনে। এই কাজ করতে করতে কোনো এক্সপিরিয়েন্স আছে কোনো ভিভিআইপি বাইরের বা আমাদের রাজ্যের বা রাইটার্সের? সেই সময় রাইটার্সও তো ডিউটি করতে হতো। একদম একদম। কি? এক্ষেত্রে একটা জিনিস বলি, হুম। বাণিজ্য সম্মেলনে রাহুল বাজাজ আর রতন টাটা এসছেন, মার্সিডিজ বেঞ্জের দিদেন চেয়ারম্যান, ওনার সঙ্গে চুক্তি করতে। সেই যে টাটা বেঞ্জ একটা চুক্তি হলো না, কলকাতায় হয়েছিল, তা ওরা এসছিলেন এবং বাণিজ্য সম্মেলন শেষ হওয়ার পরে ওরা স্পেশাল ফ্লাইটে করে চলে যাবেন। তা সেখানে এয়ারপোর্টে আমি পাইলটিং করে নিয়ে গেছিলাম, সম্ভবত পিটার রয়টার ওনার নাম, আমি এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না, মার্সিডিজ বেঞ্জের চেয়ারম্যান ছিলেন। আচ্ছা। আমাকে বললেন ইউ আর এ ভেরি গুড রাইডার, বলে আমার হাত ধরে উনি, আমরা কি করি, আমরা করমর্দন করি, হাত বাড়িয়ে জাস্ট ঝাড়া লাগ, উনি এমন জোরে ঝাঁকিয়ে দিলেন, সেই জার্মান মানে 7 ফিটের কাছাকাছি, 6.5 ফিট 7 ফিটের কাছাকাছি সেই ভদ্রলোক, আমার মনে হলো যে আমার ডান হাতের কবজাটা খুলে বেরিয়ে গেছে এখান থেকে। তো এরকম এক্সপিরিয়েন্স রতন টাটাকেও সামনাসামনি দেখলেন? হ্যাঁ একদম, রতন টাটা, রাহুল বাজাজ। এরকম এরকম এক্সপিরিয়েন্স আমাদের এখানে যারা হ্যাঁ আসছেন ভিআইপি দেখা হতো? আমাদের তো হ্যাঁ, হয়, কিরকম? যেরকম একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং পিরিয়ডে জ্যোতিবাবু তখন সিএম, আচ্ছা। চিফ মিনিস্টারের ঘরের সামনে একজন ট্রেনিং অফিসার থাকতো, আমার সেদিনকে ডিউটি ছিল। হঠাৎ দেখি দূরে, একটু দূরে ওর জ্যোতিবাবুর করিডোরের দিকে এগিয়ে আসছে একটা সাদা, মনে হচ্ছে একটা আলোর বিচ্ছুরণ হচ্ছে। পরে যখন কাছে আসলাম দেখলাম, কাছে আসছে দেখলাম একটা সাদা শাড়ি এবং নীল মানে পাড়। লিফটে দিয়ে ওঠেননি, সিঁড়ি না দিয়ে না না, উঠেন? সিঁড়ি দিয়ে একতলায় তো, গ্রাউন্ড হ্যাঁ, ফ্লোরে হ্যাঁ। আসছেন। আচ্ছা, 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 কাছে আসতে বুঝলাম যে উনি মাদার টেরিজা। আচ্ছা। এবং তুমি বিশ্বাস করবে না সপ্তর্ষি, আমি না মানে জাস্ট মেসমারাইজড হয়ে যাওয়ার মতো, মাদার টেরিজা আমাকে হাত জোর করে প্রণাম করছেন, আমি কিন্তু বসে আছি, আমি ওই একটা বসার টুল মতো হ্যাঁ, ছিল, হ্যাঁ। আমি ওখানে বসে আছি, উনি আমাকে হাত জোর করে নমস্কার করছেন। ওই ওনার নমস্কারটা দেখে আমার এবার ঘুম ভাঙার মতো, আমি মানে এটা ফিরে আসলো, আমি উঠে তাড়াতাড়ি হাত জোর করে নমস্কার করলাম ওনাকে, উনি হাত দিয়ে আবার আশীর্বাদ করলেন আমাকে। তারপর তো উনি জ্যোতিবাবুর কাছে এসে জ্যোতিবাবুর কাছে চলে গেলেন। ফ্যান্টাস্টিক পাওনা। এই মানুষগুলোকে তো মাদার টেরেসাকে হয়তো একদম ওনার মানে আশীর্বাদ। হ্যাঁ আমি বলছি যে এই মানুষগুলোকে, এই যে জ্যোতি বসু, হ্যাঁ, জ্যোতি বসুকে কিরকম ভাবে দেখলেন? জ্যোতিবাবুকে দেখেছি মানে ওই মানে কি বলবো, ধুতি পাঞ্জাবি পরা সাহেব। কেন? উনি প্রথম কথা জ্যোতিবাবু খুব গম্ভীর থাকতেন এবং ওনার যে হাইট সেই অনুযায়ী উনি খুব জোরে হাঁটতেন, আচ্ছা। ভীষণ জোরে হাঁটতেন। মানে ওনার মধ্যে একটা ছিল, মানে ব্যক্তিত্ব কিছু কিরকম? একটা, হ্যাঁ ব্যক্তিত্বটা মারাত্মক ব্যক্তিত্ব ছিল। কোনোদিন কথাবার্তা বা কোনো কিছু? না না না, খুব 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 কম কথা বলতেন, আমাদের তো মানে ওইভাবে বলতেনও না। কিন্তু একটা জিনিস, উনি কিন্তু প্রত্যেকটা স্যালুট রিসিভ করতেন। মানে আচ্ছা। রাত্রিবেলা ফিরতেন উনি, মাঝে মাঝে তো রাত কাটাতেন এতে, মানে রাত কাটাতেন না, মানে রাতে ফিরতেন। রাইটার্সে রাতে আবার রাইটার্সে না, উনি আচ্ছা। প্রাইভেট লাইফ আচ্ছা। করে যখন ফিরতেন রাতে, মাঝে মাঝে রাত 1:30 2টো হয়ে যেত। আচ্ছা। মানে উনি তখনও দেখতাম ওই বয়সেও, মানে রাতে হয়তো এই যে কেউ স্যালুট করলে সংসার স্যালুটটা রিসিভ করতেন, ওনার মধ্যে মানে এই উনিও স্যালুট courtesy করতেন ছিল। হ্যাঁ রিটার্ন? উনি স্যার একদম একদম আচ্ছা। স্যালুট করতেন। বাহ, এটা তো অন্যরকম। একদম। বুদ্ধদেব ভট্টাচার্যকে না, পান? বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন স্যালুট করতে দেখিনি, উনি অন্যরকম। এটা এক একজনের মানে এক এক রকম স্টাইল থাকে। তো এই লাইফ চললো এই সার্জেন বা তার সঙ্গে এই ধরনের এই পাইলটিং, ধরনের এই করতে করতে এটা কি মনে হয়, এটা কি ধরনের কাজ? বা এইটা তো একটা সময় এই পাইলটিং বা এই সমস্ত ব্রিটিশরা স্টার্ট করেছিল, এটা কলকাতা পুলিশ এখনও রয়েছে, এটা কি নিরাপত্তার জায়গা থেকেই করা হয়? না, কিছুটা তো নিরাপত্তা বটেই, আর কিছুটা ফর্মাল ব্যাপার, ডেকোরেটিভ ব্যাপার বলতে পারো, ডেকোরেশনের ব্যাপার। হ্যাঁ সেখানে মানে করেছি, তবে 26শে জানুয়ারি প্যারেড, 26শে জানুয়ারি প্যারেডে ওই মোটর এতে র্যালিতে থাকা বা করা, এই যে জিনিসগুলো, এগুলো না মানে সার্জেন্টদের, ওটা মনে হয় করি, ওটা সার্জেন্টদের কাছে স্বপ্ন। একটা ঘটনা আপনার কাছ থেকে আমি জেনে নিতে চাইবো। কলকাতা পুলিশের সব থেকে বেশি রাস্তায় দেখা যায় সার্জেন্টদের। হুম। এই সার্জেন্টরা রোদ ঝড় জল বৃষ্টি, সার্জেন্ট এবং তার সঙ্গে ট্রাফিক কনস্টেবল, হুম।
ঈদের জন্য কলকাতা পুলিশ কতটা ভাবিত বা কতটা কাজ করে বা কলকাতা পুলিশ কতটা পিছনে দাঁড়ায়? হ্যাঁ, এখন তো চেঞ্জ হচ্ছে, সিচুয়েশন অনেক চেঞ্জ হচ্ছে। আমাদের সময় ব্যাপারটা অনেক কঠিন ছিল। কারণ এই যে সিগন্যালগুলো ছিল না, লাইট সিগন্যালগুলো ছিল না। তারপরে একটা রাস্তায় বোথ ওয়ে ট্রাফিক চলতো, যার ফলে অ্যাক্সিডেন্ট অনেক বেশি হতো। এখন তো ওয়ান ওয়ে ট্রাফিক, একটা রাস্তা দিয়ে একই দিক, মুখোমুখি কলিশনটা হওয়ার আর চান্স হচ্ছে কম, না। খুব কম খুব কম, রাস্তা। মুখোমুখি তো হয় না। অ্যাক্সিডেন্টের রেট অনেক কমে গেছে। দ্বিতীয় কথা, এখন শিডিউল করা হচ্ছে, শিডিউলটাও অনেক চেঞ্জ হয়ে গেছে, ডিউটি পিরিয়ড। তারপরে আমাদের সঙ্গে গাড়িগুলো অনেক চেঞ্জ হয়েছে। ওয়্যারলেস সেট, আমরা এত বড় বড় একটা ওয়্যারলেস সেট নিতাম, 1.5-2 কেজি ওজন, ওইটা হাতে নিয়ে তারপর এক হাত দিয়ে বাইক চালাতে চালাতে পাইলটিং করতাম, যেটা আচ্ছা, খুব রিস্কি মানে ব্যাপার ওটা ছিল। আটকানোর কোনো ব্যবস্থা ছিল না না, মোটরসাইকেলের সামনে? পরে ওই মানে কাভার? একটা কভার করা হতো। কিন্তু কথা বলার সময় তো একটু একে করতে হতো, টিপে নিয়ে। ঠিকই। ওয়্যারলেস সিস্টেম ছিল না। মানে মুখের সঙ্গে বা কান। না, একদমই ছিল না। এই যে এখন যেগুলো দেখো, এগুলো তো অনেক লেটেস্ট মডেল। তখন এইসব ছিল না। তখন খুব রিস্কি ব্যাপার ছিল। কিন্তু করে গেছি। ঠাকুরের আশীর্বাদে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা হয়নি। যাই হোক। আবার অনেকে, তো হ্যাঁ। এই সমস্ত কাজ করতে তারপরে এলো হচ্ছে ২০০৭ এসটিএফ তৈরি হলো। 2008 এ। ৮ তৈরি হলো এসটিএফ। ২০০৮ এই সমস্ত কাজ করতে ২০০৮ এর আগে না, তৈরি হলো। থানাতেও ছিলাম। আচ্ছা, থানাতে কি এক্সপিরিয়েন্স? থানাতে আমি ৩ টে থানায় ছিলাম। সাউথ ফোর্টে ছিলাম, ওয়েস্ট পোর্টে ছিলাম, রিভার ট্রাফিকে ছিলাম, এছাড়াও তোমার এতে ছিলাম, জোড়াসাঁকোয়। থানার এক্সপিরিয়েন্স, থানাটাকে ভীষণ ভালোভাবে কাজ করেছি। এবং তখন মানে এই যে পোর্ট এরিয়ার কথা বলি, বিআইএসএন কোয়ার্টার আছে একটা, আচ্ছা। মানে ভূতঘাট যেটাকে বলে। হুম। বিআইএসএন, ব্রিটিশ ইন্ডিয়া শিপিং নেভিগেশন। বিআইএসএন এটা অনেক পুরনো, ব্রিটিশদের আমলে তৈরি। তখন কলকাতা পোর্ট ট্রাস্টের, এবং সেখানে জবরদখল হয়েছিল। মানে যারা কলকাতা বিআইএসএনে চাকরি করতেন, তাদের ছেলেরা, নাতিরা, তারা এখন জবরদখল করে বসে আছে। কেউ অটো চালায়, বা কেউ অন্য কোনো ব্যবসা করে, বা কেউ পাড়ায় দোকান দেয়, বাট ওই কোয়ার্টারগুলো ছাড়েনি। আচ্ছা, এবার সিপিটি তখন এসে বলল যে এগুলোকে করে দাও, ভ্যাকেট করে দাও, আমার ভ্যাকেট মানে কোয়ার্টার কলকাতা চাই। পোর্ট ট্রাস্ট এসে বললো। কলকাতা তখন পোর্ট ক্যালকাটা ট্রাস্ট, পোর্ট ট্রাস্ট। হ্যাঁ। তখন দেন ডিসি পোর্ট ছিলেন অজয় রানাডে, আইপিএস। আচ্ছা। তা রানাডে সাহেব আমাকে বললেন যে এটা কিন্তু সবাই বলছে খুব ঝামেলা হবে, তা কী করবে? আমি বললাম, স্যার আমাকে একটা টিম দিন। এই মানে থানার টিম না, অনেক সময় হয় কি থানায় মানে একটা ইনভলভমেন্ট থাকে বা থাকে, তা কাজেই আমি থানার টিম না, আমাকে বাইরের টিম দিন। আর কিছু খুব নিজের মানে পছন্দ। কন্ট্রোলে এরকম পছন্দের কিছু ছেলেদের দিয়ে, মানে আমারই স্পেশাল পার্টি দিয়ে, তাদের শুধু ক্যানভাসিং করাতে লাগলাম, যে গিয়ে বল যে এটা কিন্তু তুলে দেওয়া হবে, হয়ে যাবে, তুলে তুলে দেওয়া দেওয়া হবে। হবে, তুলে দেওয়া হবে, তোমরা সরে যাও, মানে তুলে আগের দেওয়া থেকে হবে, ভয় দেখানো আগে আর কি। থেকে ভয় দেখি, একটা প্রেশার ক্রিয়েট করা। হুম। করে যেদিন আর কি ওটা ভ্যাকেট করা হবে, 256টা কোয়ার্টার ছিল, 256 কোয়ার্টার। এই এতটা কোয়ার্টার ভ্যাকেট করা। এবং তখন এতে পোর্ট এরিয়া লিডার ছিলেন রামপিয়ারি রাম। আচ্ছা। এবং রামদাকে গিয়ে বললাম যে আমি কিন্তু ওখানে আমরা ভ্যাকেট করব, আপনি কিন্তু ওখানে করবেন না। তো উনি কিন্তু খুব কোঅপারেট করতেন। তা উনি চলে গেছিলেন, উনি আর ছিলেন না। উনি ওই মধুপুরে ওনার একটা স্কুল ছিল, উনি ওখানে চলে গেছিলেন। উনি প্রথমে আমাদের বললেন যে করলে হয় না, ওটা না করলে হয় না। না, আমি বলে এবার কিছু করার নেই, ওটা করেই দেবো আমরা। দিয়ে এবার, কারণ গভর্নমেন্ট চাইছে ওটা করে দেবো, বলো ঝামেলা হবে কি? তো পুলিশ তো ঝামেলা ফেস করার জন্যই আছে, পুলিশের কাজটা কি? দিয়ে তারপরে ওটাকে কিছু অ্যান্টি সোশ্যাল ওখানে ছিল, ওখানে মদ বিক্রি হতো, গাঁজা বিক্রি হতো, তারপরে মহিলা সংক্রান্ত কিছু জিনিসও হতো। আর রাখা যাবে না, অ্যান্টি সোশ্যালরা ওখানে শেল্টার নিয়েছিল। এই দিয়ে যে তারপরে কথা বলতে একটা কথা বললেন যে রামদা, এইভাবে নেতাদেরকে দাদা বলতেন আপনারা? না, রামদা, অ্যাকচুয়ালি রামদা আমি বলে না, পুলিশে যারা ওখানে কাজ করছে সবাই রামদা বলতো। মানে আচ্ছা। রামদা মানে আমাদের সাথে মিশতো ওইভাবে, পান খেত, গেলে আগে পান দিত, পান দিয়ে বলতো, কোনো ভ্যারাইটি ছিল না। না, এবং এমনি কলকাতা শহরে এই যে কলকাতা পুলিশের সঙ্গে পলিটিক্যাল লিডারদের এখন দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন দূরত্ব বজায় রাখা বা এ করা সে করা, সেই সময় কি এই পারস্পরিক সম্পর্ক বা সম্মানটা এরকমভাবে ছিল? ছিল, এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমি অ্যাকচুয়ালি মানে সব
দোষ যে পলিটিক্যাল পার্টির, এটা তো বললে হবে না। ব্যাপার ছিল পুলিশেরও দোষ ছিল। ওরা কিন্তু খুব ভালোভাবে জানতো কে অনেস্ট, কে কি করে এই করে। এই যে জিনিসের সঙ্গে ওরা কিন্তু হয়তো তার সঙ্গে মতের মিল নাও হতে পারে, কিন্তু মানে ডাইরেক্ট একটা লোক যখন জানবে যে অনেস্ট এবং সত্যি সত্যি কাজের লোক, তখন কিন্তু রেসপেক্টটা দিত। সে রেসপেক্টটা আমরা চাকরি জীবনে পেয়েই এসেছি। আরেকটা জায়গা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রিভার ট্রাফিক। হ্যাঁ রিভার ট্রাফিকের কাজটা কি? মানে কলকাতায় তো রিভার ট্রাফিক বলতে গঙ্গা নদী, হ্যাঁ মানে ভাগীরথী, হুগলি নদী আর কি। একদম হুগলি। তো হুগলি নদীর এই জায়গায় রিভার ট্রাফিকের কাজ কি? অ্যাকচুয়ালি রিভার ট্রাফিকের কাজ হচ্ছে রিভারের ওপরে বা রিভারের সাইডে যে সমস্ত ভাইটাল ইনস্টলেশনগুলো আছে, ইনক্লুডিং তোমার হাওড়া ব্রিজ, তোমার সেকেন্ড হুগলি ব্রিজ, পোর্ট ট্রাস্ট, হ্যাঁ, এনআইএস, নেতাজি যে হ্যাঁ। ডকটা আছে, এইগুলোকে তোমার প্রোটেকশন দেওয়া। আচ্ছা, শুধু তাই না, রিভার দিয়ে কোনো কিছু অসামাজিক কার্যকলাপ চলছে কিনা, ধরো উগ্রপন্থী ঢুকছে, তো রিভারকেও ব্যবহার করতে পারে। ঠিক। সেই এক্সপিরিয়েন্স উগ্রপন্থী। পরবর্তীকালে আমরা পেয়েওছি হ্যাঁ, মুম্বাইয়ে। তাহলে এই যে জিনিসগুলো, রিভারটাকে সুরক্ষিত রাখা হচ্ছে রিভার ট্রাফিকের কাজ। আচ্ছা, এবং রিভারটা একটা খুব মানে লম্বা জায়গা, রিভারের এরিয়াটা মানে কলকাতা পুলিশের জুরিসডিকশন যেটা, তার থেকে অনেক বেশি লম্বা জায়গা, যেটা কলকাতা পুলিশের রিভার ট্রাফিক এটা ওর সিকিউরিটিটা দেয়। কোন এটা জায়গা থেকে হচ্ছে কোন জায়গায়? এটা চুড়িয়াল খাল আছে তোমার বজবজে, বজবজ। চুড়িয়াল খাল। ও আরেকটা এর যে ইনস্টলেশনগুলো আছে, তোমার ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে আচ্ছা, এইচপি থেকে শুরু করে পাইপলাইন। সমস্ত প্ল্যান্টগুলো, তার এও কিন্তু রিভার ট্রাফিক দেয়। আচ্ছা, এবার হ্যাঁ, বজবজ আউটপোস্টও আছে। বজবজ আউটপোস্টে একজন মানে সার্জেন্ট থাকতো, ওখানে আমি জানি না posted এখন। থাকে। হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ, পোস্টেড থাকতো। ওখানে পোস্টেড থাকতো, রিভার ট্রাফিক থেকেই যেত। আচ্ছা, তো এই চুড়িয়াল খাল থেকে শুরু করে এদিকে পানিহাটি পর্যন্ত একটা লম্বা পানিহাটি হুগলিটা- পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্থে। সেটা নর্থে, ওটা তো হ্যাঁ, নর্থে, হ্যাঁ, নর্থ 24 পরগনার হ্যাঁ হ্যাঁ মধ্যে, হ্যাঁ, ব্যারাকপুর হ্যাঁ, হ্যাঁ, কমিশনারেটের ব্যারাকপুর মধ্যে। কমিশন। সেই অবধি দিতে হয় হ্যাঁ, কলকাতা হ্যাঁ, পুলিশকে সিকিউরিটি। হ্যাঁ, কারণ তখন তো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ছিল না, আর বেঙ্গল পুলিশের তো আলাদা কোনো ছিল না, ঠিক। আলাদা কোনো সিটি। আর একটা জিনিস হয় যেটা তোমার এই ডেড বডিগুলো আসে রেগুলার বেসিসে, ডেড বডি তো আসেই ভেসে ভেসে, সেই ডেড বডিগুলো রিকভারি করতে হয় রিভার ট্রাফিককে। আচ্ছা। এবং সেই ডেড বডি রিকভারি করার জন্য কোনো সেট আপ ছিল না। কিন্তু আমরা কি করতাম, এই যে পানিঘাট বা এই ঘাট, ওই গোয়ালিয়র ঘাটের কাছে যেসব বোটগুলো থাকে দেখো তো, কান্ট্রি বোটগুলো যেগুলো আর কি লোকজন চড়ায় আর কি, ওদের বলা থাকতো যে তোরা ভাই একটু হেল্প করবি আমাদের, ওই একটা বোটকে বেঁধে লঞ্চে করে নিয়ে যেতাম। এবার বোটের সঙ্গে ধরো ডেড বডির পা বেঁধে দিল, পা বেঁধে টানতে টানতে নিয়ে আসতো। এবং এখানে একটা বীভৎস ব্যাপার ছিল। এবার তুমি এই যে ডেড বডিগুলো আসতো না, ডেড বডির ওর ভেতর থেকে ডোমদের দিয়ে আর কি, মানে কার কি পাওয়া যায় আর কি, ধরো একটা নোটবুক পাওয়া গেল বা কোনো আই কার্ড পাওয়া গেল বা পাওয়া গেল। এই যে মানুষ মিসিং ডায়েরি হয় না, মিসিং ডায়েরি তো রিভার ট্রাফিকেও হয়। ঠিক। তার দিয়ে মিসিং ডায়েরি যেমন লালবাজারে হয়, ভবানী ভবনে হয়, রিভার ট্রাফিকেও মিসিং ডায়েরি হয়। তো সেখানে মিসিং ডায়েরি আমরা যখন বডি আনতাম, আমরা বডি এনে মিলিয়ে নিতাম কার সঙ্গে মিলছে। ধরো বললো লোকটা 5.5 ফিট হাইট, একটু মোটা সোটা বা এইরকম আর কি, গায়ের রং বেশিরভাগ ক্ষেত্রেই বোঝাই যেত না, তবু বোঝার চেষ্টা করতাম। কারণ ফর্সা আর কালো মোটামুটি ওই যে ছাল ছাড়িয়ে গেলে আর বোঝাই যেত না হতো। আর আচ্ছা। সব তো দুর্গন্ধ, মানে মারাত্মক দুর্গন্ধ। এরকম ঘটনা দেখেছি, মানে ছেলে বা ওনার ওয়াইফ এসছে, ডেড বডিটা দেখে চিৎকার করে কেঁদে উঠে দৌড়ে গিয়ে কাছে গিয়ে বমি করে ফেলেছে, দিয়ে আবার ব্যাক করে চলে এসছে। কিন্তু পুলিশ কিন্তু এইগুলো করে। মানে এটা একটা কঠিন মানসিক কঠিন অবস্থান। মানসিক অবস্থার মধ্যে ওখান থেকে নিয়ে ওই দেখে দেখে বের করে বাড়ির লোককে ফোন করা, দেখে যান এটা আপনাদের বডি কিনা বা আপনাদের বাড়ির মানুষের কিনা, যাকে নিয়ে মিসিং Identify করানোর আইডেন্টিফাই করার জন্য ডাকা হতো। এবং কিছু জিনিস করতে হতো, ওই যে ডোমগুলো আসতো বডিগুলো নিতে, ওরা ওই গন্ধ সহ্য করতে পারতো না, যার ফলে ওই লিকার করতো। কোথা থেকে লিকার পাবো? ওই যে ধারে আর কি, রেল লাইনের ধারে কিছু এরকম আনঅথরাইজড লিকার ছিল, ওদের বলতাম যে তুই করবি, এই কিছু বোতল দিয়ে আসতো। ওই ছেলেগুলো এসে স্যালুট করলে বলতাম এই আলমারি খুলে 2টো বোতল দিয়ে দে। মানে এটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, কাজটা কমপ্লিট করতে হবে একদম, আসলে। কারণ ওর জন্য তো সরকারি কোনো স্যাংশন নেই। ঠিক। তার মানে লিগ্যাল কাজ করতে গেলে কিছু ক্ষেত্রে কিছু ইললিগাল কাজকেও করতে হয়। ইলিগাল ঠিক বলবো না, মানে প্র্যাকটিক্যাল বলবো, Practical আর কি। প্র্যাকটিক্যাল এগুলো কিছু করার থাকে না। এই সমস্ত করতে করতে তারপর কি হলো? তারপরে করে
এতেও এভিকশন করাতে হয়েছে। জোড়াসাঁকোতে তো আরও থ্রেট ছিল তখন। আবার যে অজয় রানারে সাহেব উনি আবার ডিসি সেন্ট্রাল হয়ে আসলেন, আমাকে নিয়ে আসলেন। ইন আচ্ছা। দ্য মিন টাইম আমি আরএফএ বদলি হয়ে গেছিলো, উনি আবার নিয়ে আসলেন, দিয়ে জোড়াসাঁকো রাখলেন। তারপর উনি বললেন যে একটা কাজ করতে হবে, তুমি তো পোর্টে ওইগুলো এভিকশন করেছিলে, কিন্তু পোর্টে তো অত লোকজনের ঝামেলাটা ছিল না, এখানে কিন্তু লোকজনের ঝামেলা। কোথায়? জাকারিয়া স্ট্রিটে। আচ্ছা। আর এবার কমিউনাল বলছে, সবাই বলছে যে ওটা কমিউনালে হয়ে যাবে, কমিউনাল হারমোনি নষ্ট হয়ে যাবে এবং এটা কমিউনাল দিকে টার্ন নিতে পারে। কারণ মানে বেশিরভাগ সব মানে মুসলিমদের দোকান ওখানে, ওটা এভিকশন করতে গেলে এটা হতে মানে পারে। এটা উনি কিসের বলেন জন্য এভিকশন দরকার ছিল রাস্তাটা? জাকারিয়া স্ট্রিটে তুমি যদি যাও দেখবে দুপাশে এনক্রোচড হয়ে গেছে, ফুটপাত তো গেছেই, মানে ওই রাস্তা, আমি তখনকার কথা বলছি 2006-07 কথা, মানে রাস্তার উপরে পর্যন্ত বসে পড়েছে। তারপরে তোমার এই যে বিশেষ অকেশনে ওরা এই রমজান মাস চলতো, তখন তো ভেতরে করতো, কিছু দোকান টোকান দিত, পরে চলে গেছে আর দোকান তুলছে না এইরকম। এবং যখনই তুলতে যাওয়ার চেষ্টা হতো বলতো যে ওটা একটা হয়ে যাবে, ওখানে কমিউনাল প্রবলেম হবে। কমিউনাল আনরেস্ট হয়ে যাবে, কিভাবে কমিউনাল তুললেন? প্রবলেম হয়। কিচ্ছু না, ওই যে ক্যানভাসিং করে করে তারপরে কিছু পরিচিত ছিল, বললাম এগুলো কিন্তু তুলে দিতে হবে। তারপরে ওই মসজিদ কমিটির লোকদের ওদের ডেকে বললাম, এটা তো মসজিদ, এটা মসজিদের একটা তো পরিচিতি আছে, সারা ভারতবর্ষ চেনে এইটা, এই মসজিদটাকে। তাহলে এখানে এই মসজিদটাকে তো করতে হবে, এর তো সৌন্দর্য এবং তার সৌন্দর্য সামনেটা বৃদ্ধি, ওটা সামনেটা নিরাপত্তা। ক্লিয়ার করতে হবে, করতে হবে, এইসব বলে বুঝিয়ে টুঝিয়ে তারপরে যখন সত্যি সত্যি করলাম, তখন কিন্তু কোনো আনরেস্ট হয়নি, আচ্ছা। কোনো কিচ্ছু হয়নি। তার মানে আসলে সিচুয়েশনটাকে রিড করে সেই অনুসারে। একদম একদম। এবং এক্ষেত্রে একটা পুলিশের কাজ হচ্ছে, যেটা হচ্ছে আস্তে আস্তে করা যে কোনো জিনিস। হঠাৎ এক সময় করে দিলে ব্যাপারটাই হবে, তোমাকে টার্গেট করতে হবে কোনগুলো, কারা কারা আনরেস্ট করতে পারে, তাদের আলাদা আলাদা নিউট্রালাইজ করা আলাদা করে। ঠিক পরিকল্পনার মধ্যে ছিল। একদম। এখান থেকে এই এনআই ক্যাডার থেকে সার্জেন্ট, পাইলটিং, বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের কাজকর্ম করতে করতে হঠাৎ এসটিএফ কি করে? এসটিএফ তখন 2008, মানে 2006-07, মানে সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলার মতো অবস্থা, মাওবাদীরা যাচ্ছে তাই অবস্থা করছে। হ্যাঁ, তখন মানে লোকের কাছে আতঙ্ক, অনেক মানে হয়ে গেল, থানা পুড়ছে, অনেক মার্ডার হয়ে গেল, অনেকে হয়ে গেল, বুদ্ধবাবুর কনভয়ের উপর অ্যাটাক করলো। সেটা 2008-এ। হ্যাঁ, ঘটনাগুলো বলছি পরপর আসছে আর কি। এবার 2008-এ তখন এসটিএফ ফর্ম করা হয়েছিল, মানে স্পেশাল টাস্ক ফোর্স। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, বাট এই স্পেশাল টাস্ক ফোর্সটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল মানে হতো কাজ এবং করতো। কাজ করতো। এবং তার মানে সুযোগ্য নেতৃত্বে ছিলেন রাজীব কুমার আইপিএস, উনি চার্জে ছিলেন, এবং উনি ব্যক্তিগতভাবে সব ডেকেছিলেন। এবং যাদের মানে নূতন ইন্সপেক্টর হয়েছে মেনলি আমাদের এবং আমাদের আগের ব্যাচ, এরকম ব্যাচ মিলিয়ে ডেকেছিলেন, তখন আমাকে ডেকেছিলেন। আচ্ছা। মানে এবং পার্সোনালি আই ক্যাডার এবং পার্সোনালি উনি জানতেন আপনাকে? না, তাহলে কিভাবে ডাকলেন? উনি যাতে মানে উনি কার কাছ থেকে জেনেছেন? জেনেছেন, কেউ দিয়ে করেছিল, রেফার করেছিলেন। আচ্ছা। এবং ডাকলেন? এক্ষেত্রে উনি যখন ডাকলেন, ইন্টারভিউ হয়েছিল এবং অনেকেই এসেছিল, আমি শুধু একা না, এরকম অনেকেই আসলো। তার মধ্যে ইন্টারভিউ কিছু কে নিলেন? ইন্টারভিউ উনি ছিলেন আর সুব্রত নারায়ণ সরকার আইপিএস, আচ্ছা। ওরা ওনারা ইন্টারভিউ দুজন ইন্টারভিউ নিলেন। এবং সেই ইন্টারভিউতে কিরকম প্রশ্ন করা হলো বা কি করা হলো? ওই জিজ্ঞেস কোথায় কোথায় কাজ করেছি, কত বছর কাজ করেছি, আমি ইন্টারেস্টেড কিনা আর কি, মানে ওনার, আমি শুধু ইন্টারেস্টেড কিনা জিজ্ঞেস করার পরে আমি শুধু বলেছিলাম, হ্যাঁ স্যার আপনার আন্ডারে হলে কাজ করব। কারণ ওনার তো এই খাদিম কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন, তো তখন ওই রাজীব কুমারের নাম বারবার দেখাচ্ছে, এতে দেখতাম, আমার তো মনে হতো একটা মানে এরকম একটা অদ্ভুত গোয়েন্দা, যদি কোনোদিন পারি ওনার আন্ডারে কাজ করব। আচ্ছা। তো সেই হিসেবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। হ্যাঁ, এবং তো যখন হলো সংশয় না, উনি শুনলেন জাস্ট, কিন্তু যখন নেওয়া হলো তখন দেখলাম আমিও সিলেক্টেড। আচ্ছা, ফাইন। তারপর কাজ কি কি শুরু হলো? প্রথম কিছুদিন এসটিএফে রাজীব কুমার সাহেব ছিলেন আর আমি ছিলাম, আর কেউ তখন জয়েন করেনি, কারণ না আছে অফিস না কিছু। তারপর একটা ঘরকে সিলেক্ট করা হলো, ওই ঘরটা অফিস হবে। আর তখন যে যার নিজের জায়গায় ছিল, আর আমি সদ্য ইন্সপেক্টর হয়েছি, 1 মাসও হয়নি, আমি জয়েন করে গেছি। জয়েন করে দেখলাম আমি একা। আমি গেলাম, প্রথম দিন ইউনিফর্ম পরেছিলাম, উনি বললেন যে ইউনিফর্ম পরে আসবেন না, সিভিলে আসবেন। গেলাম, তারপরে বললেন সবাইকে জয়েন করান। এবার সব যে যার সেটেলড, কেউ আসছে না, সবাই দেখে নিচ্ছে আর কি। হ্যাঁ, সিচুয়েশন রিড করছে আর কি। ওয়েট করছে। তারপর আমি একা আসা যাওয়া করি। তারপরে
এই রকম উনি প্রথম দিন একটা ফাইল ধরালেন, এফবিআই এর ফাইল। আচ্ছা। এফবিআই মানে একটা কোডে কিছু লেখা ছিল, হুম, যে আমেরিকান সেন্টার উড়িয়ে দেওয়া হবে, এটা ছিল। তারপর কিছু কোড ছিল, আমাকে বললেন এটা এ করে দেখুন তো। তখন আপনি বলতেন পড়তে। দেখলাম, কিছু বুঝলাম না, এবং ওটা টোটালি আনসলভ থেকে গেল, কোনো সলিউশন নেই, কিছুই জানলাম না, কি বুঝবো। মানে ইনফ্যাক্ট যখন এসটিএফে জয়েন করেছি তার আগে তো আমি তো ওপেন পুলিশিং যেটা করেছি, হুম। পুলিশের এই ব্যাপারটাই জানতাম না। পরবর্তীকালে উনি সবাই যখন আসলো, উনি বললেন আপনি তাহলে এ করুন, প্রথমে আগে ছেলেগুলোকে জয়েন করান, কোন ছেলে একটা টিম তৈরি করুন। আমাকেই দায়িত্ব দিলেন হুম। কনস্টেবলদের। আমি বললাম যে কনস্টেবলদের কি হবে, ক্রাইটেরিয়াটা কি হবে, কাদের জয়েন করাবো। উনি বললেন যে ওটা আপনি ঠিক করবেন, শুধু দেখবেন যেন ইয়াং ছেলে হয়, অল্প বয়সী ছেলে। আর ওনার আরেকটা এই ছিল যে মোটিভ ছিল যাতে ওই মানে পুলিশে বেশি দিন চাকরি করলে আর কি মানে মোটিভেটেড ছাপ হয়ে পড়ে যায়, যায়, ছাপ পুলিশের পড়ে ছাপ যায়, পড়ে পুলিশের যায়। ছাপের বাইরে চেহারায় যেন ছাপ না থাকে। চেহারায় যেন ছাপ না থাকে, এবং মস্তিষ্কেও যেন ছাপ না থাকে পুলিশে। আচ্ছা। মানে একবারে ফ্রেশ। একদম ফ্রেশ ব্লাড। এবং এ করলো, তখন আমি নিজেই ঠিক করলাম কি করবো, মানে মিনিমাম যে ফিজিক্যাল ফিটনেস একটা হ্যাঁ। বড় ব্যাপার। তারপরে একটা ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার, একটু হিন্দি, বাংলা, ইংরেজিতে মোটামুটি কথা বলতে পারে এরকম। তৃতীয় কথা, লুকস, মানে বেশি ওভার স্মার্ট হয়ে গেলে লোকে দেখতে পায়, বুঝে মানে ফেলবে। একটু হ্যাঁ বুঝে ফেলবে। একটু মিলিয়ে মিশিয়ে করা, মানে সাধারণ চেহারা, সাধারণ কথাবার্তা, এরকম একদম। হলেই সব থেকে হ্যাঁ, ভালো। কিন্তু শার্প, কিন্তু শার্প। কিন্তু শার্প, ঠিক। এবং জেনারেল নলেজ কতটা আছে দেখতাম। তারপরে হলো ফার্স্ট টিম যেটা তৈরি হয়েছিল, তারপরে ওদের কম্পিউটারে নলেজ আছে কি না, এইসব জেনে টেনে একটা টিম তৈরি করলাম, যেটা ওই অ্যাপ্রুভড বাই রাজীব কুমার স্যার। আচ্ছা, আর তার সঙ্গে আরেকটা জিনিস শুনেছি, এসটিএফে নাকি লাইব্রেরি খুব ভালো হয়েছিল। হ্যাঁ, লাইব্রেরি মানে তখন উনি বললেন যে এ করো, লাইব্রেরি করো। হ্যাঁ, লাইব্রেরি মানে বিভিন্ন কেসগুলো, কেস ডায়েরি আনাও, বিভিন্ন এগুলো কেস ডায়েরি বলতে সন্ত্রাসমূলক কাজ বা এই ধরনের কাজগুলো, টেরোরিস্টের বা আদার স্টেটে যে সব স্পেশাল অর্গানাইজেশনগুলো আছে, কোথাও এসটিএফ নামে আছে, কোথাও এসওজি নামে আছে, স্পেশাল অপারেশন গ্রুপ, এইরকম নামে বিভিন্ন, কিন্তু কাজটা একই, তাদের সবানো। হুম, নিয়ে এসে এগুলো পড়াশুনো করো, আপাতত পড়াশুনো করো, মানে নলেজ হচ্ছে সব থেকে বড় জিনিস, নলেজ রাখতে হবে। নলেজের মানে তাহলে কি হবে, বা ওদের ইন্টারভিউ, ওদের এইগুলো, ওদের ইন্টারোগেশন এ করলে কি হবে, তাহলে সন্ত্রাসবাদী মডিউলগুলো কি, মডিউল নিয়ে হতো। তারপরে ওদের কাজকর্ম কিভাবে হয়, ওদের হয়, এইগুলো কিছুদিন চললো এরকম। এই এসটিএফে যাদেরকে রিক্রুট করলেন বা যারা রিক্রুটেড হলো, তাদেরকে আর্মস ট্রেনিং হতো আলাদা করে, আলাদা করে সে ইন্টেলিজেন্স ট্রেনিং? না না, আর্মস ট্রেনিংটা তো পুলিশে আর্মস ট্রেনিং নিয়েই তো আসে সবাই। রিফ্রেশার কোর্স যেরকম হয় সেটা রিফ্রেশার কোর্স হতো, আলাদা করে আর কোনো আর্মস ট্রেনিং অফিসারদের হয়নি। আর ইন্টেলিজেন্সের কোনো ট্রেনিং স্পেশাল? না, ইন্টেলিজেন্সের ট্রেনিং না। হ্যাঁ, তবে যেটা হতো সেটা হচ্ছে প্যারালাল অর্গানাইজেশনগুলো ছিল, এসআইবি ছিল, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো, আইবি বা এরকম, তাদের সঙ্গে মাঝে মাঝে ইন্টারাকশান হতো, তাদের কাছে কিছু ছেলে যেত, ওরা কিভাবে প্রথম দিকে তো এসআইবি কাছ থেকে অনেক কিছু পেয়েছি, মানে পরবর্তীকালে দেখলাম যে এসআইবির ব্যাপারটার থেকেও এসটিএফ অনেক গুণ এগিয়ে গেল ঠিক, কাজ করতে করতে আরো বেশি কাজ সাকসেস করতে হলো। করতে। হ্যাঁ, এসটিএফে কাজ শুরু করলো 2008। প্রথম সাকসেস বা আপনার প্রথম অপারেশন? এরকম অনেক অপারেশন আছে, প্রথম থেকে যেগুলো বলি আর কি, মানে প্রথম কথা, এটা তো একদম মানে সিক্রেট ব্যাপার, যতটা কিছু বলা তো, সম্ভব। হ্যাঁ যতটা বলা সম্ভব সেটাই বলবো, কারণ অফিসিয়াল সিক্রেসি আছে, সব বলতে পারবো না। এবং কিছু জিনিস হয় মানে একদম আমরা করেছি, দেশের জন্য কাজ করেছি, কাজটা দেশের জন্য করেছি, মানে টোটালি ডেডিকেটেড টিম ছিল, এবং এর জন্য কেউ কিন্তু কোনো পার্সোনাল ইন্টারেস্টের জন্য কিছু করেনি। হ্যাঁ, যেটা হয়েছে আর কি, অনেক সময় হয় হয়তো, মানে আমি বলছি একদম মানে কপি বুক স্টাইলে পুলিশে যেগুলো করে এগুলো ফলো করলে কিন্তু সেই কাজটা হবে না। সেই কাজটা হবে না। আমার আসল উদ্দেশ্য হচ্ছে কাজটা তোলার, ঠিক। এবং কেউ ভিন্ডিকটিভ না বা পার্সোনাল ইন্টারেস্টে কাজ করবে না, দেশের জন্য কাজ করবে, তার জন্য লাইফ রিস্ক নিয়ে কাজ করছে। কিন্তু তুমি যদি বলো একদম মানে রুল বুক কপি মেনে বুক করা। স্টাইল, হ্যাঁ রুল বুক মেনে, তাহলে হবে না। ধরো আমি বলছি একটা মডিউলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেয়ারের একজনকে ধরলাম, আমার টার্গেট কিন্তু ফার্স্ট লেয়ারের লোকটাকে, একদম টপ বসকে ধরবো। হ্যাঁ। তা আমি যদি এটাকে ডিসক্লোজ করে দেই তখন কি হবে, ফার্স্ট অ্যালার্ট হয়ে যাবে,
ঠিক সে তো হাইড আউটে চলে যাবে, তার ঠিক জীবনে তাকে পাওয়া যাবে না, ঠিক এরকম হয়েওছে। হুম তা কাজেই আমাকে তো ওই সিক্রেসিটা তো মেনটেন করতে হবে। হুম আমরা বরঞ্চ রাদার মানে টেরোরিস্টদের থেকেও তোমাদের কম ভয় পেতাম না, মানে কোথায় লিক করে যাবে কোন খবর, তারপর দেখবো খবরের কাগজে বেরিয়ে এসছে, ওইটা আমাদের আরেকটা মানে এ ছিল যে এসটিএফ কে ক্যাচ সেরকম করলো। সেরকম ঘটনা নিয়ে আমরা পরে আলোচনা হ্যাঁ করবো, সেরকম ঘটনাও আছে, সেই জন্যই মনে পড়েছে বলে আপনি এটা বলছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো তারপর কি এই অপারেশনগুলো কিভাবে হতো বা কি করেছেন, বা এরকম কি কোনো একটা স্পেসিফিক অপারেশনের কথা বলুন না, মারাত্মক কাউকে ধরেছেন, সেই সময় তো মাওবাদী কার্যকলাপের কথা আপনি অনেক বললেন। অনেক ধরেছি। প্রথম কথা এই আমি বলছি একদম প্রথম দিকের ঘটনা। হ্যাঁ উম, চন্দ্রশেখর যাদব বলে একটা মোস্ট ওয়ান্টেড এ ছিল, বুঝতে পারছো তো, মাওয়িস্ট ছিল ঝাড়খণ্ডের। আচ্ছা এবার ঝাড়খণ্ড, ওখান থেকে ঝাড়খণ্ডের টিম আসলো, ঝাড়খণ্ড এসআইবি টিম আসলো, এখান থেকে একটা টিম তৈরি করে দেওয়া হলো, মানে তোমার এ ছিল সিআইডি ছিল, আর আমাদের এসটিএফ ছিল। এবার সিআইডি আর এসটিএফের এই টোটাল টিমটার লিডারশিপে আমাকে দেওয়া হলো যে তোমার আচ্ছা নেতৃত্বে এটাকে এ করতে হবে, ধরতে হবে। তা যাই হোক, কিছু ব্যাকগ্রাউন্ডে কাজ ফাজ করার পরে জানা গেল ব্যান্ডেলের ওখানে ও লুকিয়ে আছে কোনো একটা জায়গায়। এবার এসআইবি, যে ঝাড়খণ্ড এসআইবি, ওরা কিন্তু একটা ভুল বাড়ি আইডেন্টিফাই করলো। কি আচ্ছা দেখে? ব্যাকগ্রাউন্ডে একটা ইন্টারসেপশনে ছিল, ব্যাকগ্রাউন্ডে একটা কুকুরের আওয়াজ পেয়েছে, হুম ঘেউ ঘেউ শব্দ। ইন্টারসেপশন মানে হচ্ছে ফোনে আড়ি পাতা হ্যাঁ হচ্ছিল। হ্যাঁ, যাই হোক ওটা করে এবার ইন্টারসেপশনে ফোনে ব্যাকগ্রাউন্ডে কুকুরের শব্দ পেল, এবং কুকুরের শব্দ পেয়ে তখন বললো ওই বাড়িতে কুকুর আছে। এইটা করে কুকুর আছে আছে এরকম এমন একটা বাড়ি বাড়ি খুঁজে বার করলো। খুঁজে বার করলো, করে সেটাকে এ করেছে। আচ্ছা, তখন একদম স্পেসিফিক টাওয়ার লোকেশন পাওয়া যেত না। না, এতটা স্পেসিফিক পাওয়া যেত না এখন যেরকম পাওয়া যায়। ঠিক, তো যাই হোক, কিন্তু ওই এরিয়ার মধ্যে ছিল। রেডিয়াসটা পাওয়া যায়। হ্যাঁ, আমরা রেডিয়াসটা, আমরা প্রথম প্রথম যা করেছি মানে 180 ডিগ্রিটাকে ভাগ করে, তিনটে ভাগ করে 60 ডিগ্রি 60 ডিগ্রি করে, তাহলে ফোকাসিংটা এইদিকে হবে, এখানে থাকতে পারে, সেটা বিশাল এরিয়া জুড়ে খুব টাফ টাফ ছিল। কাজ ছিল তখন, এত তাই যাই, স্পেসিফিকেশন না ছিল না, না। এত এখন স্পেসিফিকেশন যেমন ছিল একদম না, স্পেসিফিক রুম এত বলে দিতে পারে, একদম সেটা তখন তখন ছিল এরকম না। ছিল না। ঠিক, তা যাই হোক, মানে টেকনোলজির উন্নতি হচ্ছে তো যা আস্তে হয়। আস্তে, তখন হুম, এ হবে। তা যাই হোক, যে বাড়িটাকে আমার না কীরকম মনে হলো এক্ষেত্রে সপ্তর্ষি, আরেকটা জিনিস, ইনটুইশন কিন্তু একটা মারাত্মক জিনিস। মারাত্মক ব্যাপার। তোমার এক্ষেত্রে তো যে লজিক তো যেরকম একটা আছে, লজিক ঠিক, ছাড়াও ইনটুইশন, আমার হুম মনে হুম, হবে যে না এটা এটা ভুল বোধহয় হচ্ছে ঠিক হচ্ছে কোথায়, না, এটা হ্যাঁ। ঠিক হচ্ছে না। হুম, ঠিক আমার মনে হলো, আমার তখন মন বলল যে আরে কুকুর তো বাইরে থেকেও আওয়াজ করতে পারে, সেই আওয়াজ তো টেলিফোনে ক্যাচ করতে পারে, ঠিক, বাড়িতেই যে কুকুর আছে তার কি মানে আছে? হুম, আমার মনে হলো এটা ঠিক না। যাই হোক, এরপরে আরও অ্যানালিসিস করতে করতে আরেকটা বাড়িকে আইডেন্টিফাই করলাম, সেই বাড়িটাকে অ্যাটাক করে দিলাম। আচ্ছা, ভেতরে যখন ঢুকলাম, যে ভদ্রলোকের বাড়িতে শেল্টার নিয়েছিল স্কুল টিচার, একদম প্রথমেই ডিনাই করে গেল না এরকম কেউ নেই। তারপর বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, ওপরে একটা এ ছিল, ঠাকুর ঘর টাইপের ছিল। পাকা বাড়ি আর কি, তার হ্যাঁ, মানে। পাকা বাড়ি, ঠাকুর ঘর টাইপের ছিল। ওপরে উঠে তখন উম, চলে আসছে সব টিম। আমার কিরকম মনে হলো রাতে এখানে, রাতে এটা। হ্যাঁ রাতে, হ্যাঁ রাত মানে লেট নাইট, মানে একদম মানে ভোরের দিকে বলতে পারো, হ্যাঁ, মানে তল্লাশি যে 4টে টাইমে 4:30 করানো সময়। হয় আর কি, হুম, যে টাইমে করলে পালানোর চান্স নেই। একদম। এবার আমার মনে হলো যে রোল করা আছে, তোমার কার্পেট রোল করা আছে, হঠাৎ একটা কার্পেটের ভেতরটা বেশি অন্ধকার লাগছে মাথার দিক, কীরকম মনে হলো, উঠেছি, টর্চ মারতো, মনে হচ্ছে না মাথার চুল মুঠো করে ধরেছি, বেরিয়ে এসেছি, মানে কার্পেটটাকে রোল করে ও শুয়েছিল অনেক কার্পেটের মধ্যে, আচ্ছা, ওখানে অনেক কার্পেট রাখা ছিল। অনেকগুলো কার্পেট রাখা ছিল রোল করা, তার মধ্যে একটাতে ও ছিল, এবং সেই মাথার চুল ধরে টেনে বের করলাম ওখানে। এবং আরও একটা মজার কথা, ওকে যখন সিআইডি এবং আমরা নিয়ে আসছি, ওকে নিয়ে যাবো ভবানী ভবনে, সিআইডি হাতে হ্যান্ড হুম, ওভার করবো, ওখান থেকে ওরা নিয়ে চলে যাবে। ঠিক, যেহেতু লিয়াজও করতো সিআইডি সেই সময়। হ্যাঁ, ওই যে, সিআইডি হ্যাঁ, তখন লিয়াজও করতো, হুম, এবং আমি বললাম আমি টিম লিডার ছিলাম এরকম। হুম, এবার এর মাথার দাম ছিল 7.5 লাখ টাকা তখনকার দিনে। আচ্ছা, তো 7.5 লাখ টাকা ভালো ক্যাচ একটা। হুম, তা এরকম নিয়ে আসছি, নিয়ে এসে হাইওয়েতে আসার সময় আমার কিছুতেই ও তো ব্রেক করছে না, তখন ইচ্ছা করে এটা মানে ওকে একটা প্রেশার ক্রিয়েট করার জন্যে হিন্দিতেই আমার সঙ্গে সিআইডি যে ইন্সপেক্টর ছিল তাকে বললাম যে একে না নিয়ে, বুঝতে পেরেছো তো, হিন্দি দিয়ে বলছি, বলে একে রেখে লাভ নেই, এ তো আর কেউ জানে না, তো ক্লিন পিক আপ করেছি, মেরে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবো।
পুরো একটা জায়গা দাঁড় করেছি, ভোরবেলা হয়ে গেছে তখন, চা আর পাঁপড় শাঁখা খাওয়া হবে, অর্ডার দিয়েছি। হঠাৎ একজন কনস্টেবল ছুটতে ছুটতে এসে বলছে স্যার ও গাড়িতে বসা যাচ্ছে না, কেন? পটি করে দিয়েছে। ভয়ে ভয়ে পটি করে দিয়েছে, মানে ও ওইটা নিতে পারেনি। ও ভেবেছে এনকাউন্টার করে ওকে হয়তো মেরে কোথাও ফেলা হবে। আমি যে ওকে প্রেশার ক্রিয়েট করার জন্য বলেছি, ওকে সত্যি সত্যি এনকাউন্টার করে ফেলার জন্য কথা বলিনি। ও মানে সেটা বুঝতে পারেনি, বুঝে ও পটি করে দিয়েছে। তো যাই হোক, ওটাকে নিয়ে আবার পরে সেই ভবনে দিয়ে আসা এ করে। পরিষ্কার টরিষ্কার করে তারপর হ্যাঁ, দিয়ে আসতে ওর হবে। তো ওরা ওই যা অবস্থায় নিয়ে এসছি, পরে ওরা পরিষ্কার করেছে। আমরা তো চলে এসেছি ভবন থেকে জাস্ট হ্যান্ড ওভার করে। ব্রেক করেছিল তারপর ভয়? হ্যাঁ, পরে না, অ্যাকচুয়ালি ওকে নিয়ে চলে গেল, আচ্ছা, ওদের ঝাড়খণ্ডের টিম ওকে নিয়ে চলে গেল। ওয়ানডে তো ঝাড়খণ্ডের কেসে ছিল। এবং এই এরকম যে অ্যাওয়ার্ডটা পাওয়া যায়, এই যে 7.5 না, লক্ষ আমি টাকা। খুব মানে দুঃখের কথা বলি, এটা গভর্নমেন্ট পলিসি তখন ছিল, কেন জানি না। মানে আমরা যে আসামি ধরেছি, কারো 20 লাখ টাকা, 21 লাখ টাকা, 15 লাখ টাকা, 7.5 লাখ টাকা, তখন আমাদের মাইনে সপ্তর্ষি অনেক কম ছিল। বাট আমি মানে আজ থেকে ধরো এত বছর আগের কথা বলছি, 15, 16, সত্যি। 17 বছর আগের কথা, কিন্তু আমরা কোনো একটাও রিওয়ার্ড মানি পাইনি। আমাদের বলা হতো যে ওটা করো না। কেন এটা কেন? গভর্নমেন্ট পলিসি কোনোদিন বলতে জিজ্ঞেস পারবো না। কিসের পলিসি? না, ওটা গভর্নমেন্ট পলিসি, ওটা করা যাবে না। বললো তোমরা যে কাজ করছো ওটা জেনে যাবে, এটাকে আমরা ডিসক্লোজ করতে চাই না, অথবা কোনো ভ্যানিটির ব্যাপার ছিল, আমি জানি না এত কিছু। মানে জাস্ট আমাদের তো মানে পুলিশের চাকরিটা না, মানে ওপর থেকে নিচে আসে, তুমি জিজ্ঞেস করতে পারো না কি, কেন, কোথায়, এগুলো জিজ্ঞেস করা যাবে না। তোমাকে অর্ডারটা দেওয়া হয়েছে, তুমি অর্ডারটা ক্যারি আউট করো। ভিতরে ভিতরে একটু তো রাগ দুঃখ অভিমান হতো। রাগ না, মানে সিস্টেমটা তো জানি। অভিমান হতো না বললে তো ভুল হবে, কিছু তো হতো মাঝে মাঝে। কিছু চন্দ্রশেখর হতো। হলো, তারপর? চন্দ্রশেখর মুসাফির সাহানি বলে একজন ছিল, ওকে অনেকগুলো এজেন্সি খুঁজছিল, বহু বছর ধরে ও হাইড আউটে ছিল। ওকে এও কি মাওয়িস্ট? হ্যাঁ, মাওয়িস্ট। আচ্ছা। ও ইউপি বিহারের এতে ছিল, চার্জে হুম, ছিল। হুম। তা এই মুসাফির সাহানিকে আমরা ধরেছিলাম এর থেকে, রেনিয়ার জঙ্গলের কাছ থেকে, আচ্ছা, রাঁচিতে। আচ্ছা। ওখান থেকে তুলে নিয়ে কিভাবে? এসেছিল, সেটা তো ঘটনা। ওকে করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল, ওই একই মানে সিস্টেম ফলো করে করে লোকটাকে আইডেন্টিফাই করে তারপরে ওকে ওখান থেকে পিক আচ্ছা, আপ করা হলো। এই যে ইন্টারসেপশন ফোনে আড়ি পাতা, ওর ফোন নাম্বারটা কি করে পাচ্ছেন? এইবার বিভিন্ন আসে, এবার বলি এসটিএফ এ কাজের ক্ষেত্রে অনেক সময় হতো, মানে ইনপুট আসতো, আদার এজেন্সি ইনপুট দিত যে এই লোকটাকে পিক আপ করতে হবে, এই ইনফরমেশানগুলো পাওয়া যাচ্ছে, সেই ইনফরমেশানের ওপর বেস করে একটা মানে জায়গায় সেটাকে নিয়ে এসে সলিড জায়গা করে একটা লোকটাকে আইডেন্টিফাই করে, এই লোকটাই সেই লোকটা করে তারপরে মানে জিরোইং করা যাকে বলে। অনেকগুলো এ তো আর মানে এর আসামি না, মানে থানায় একজন মার্ডার করে দিয়েছে, ওকে ধরতে হবে, কালু ওখানে আছে, ওকে ফোন নিয়ে নিল, দিয়ে কালুকে তুলে নিয়ে চলে আসলো, এরকম ব্যাপার। সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে তো এটা হয় না, লোকটাকেই তো আননোন লোক। যে এই টেররিস্ট বিভিন্ন অ্যারেস্ট করা বা এই যে মাওয়িস্ট অ্যারেস্ট করা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? টেররিস্টের অ্যাক্টিভিটি, মাওয়িস্টদের অ্যাক্টিভিটি তো তারা একটা রাজনৈতিক কারণে করছে। একদম নিশ্চিন্ত হয়, এটাই হচ্ছে কারণ। টেরোরিস্টরা কোনো রাজনীতির পেছনে করে না, অথবা যে রাজনীতির জন্য করে বলে ওটা, যে রাজনীতি, সেটা আসলে সেটা একদম মানে পুরো ফেক জিনিস। হুম। এবং এরা কিন্তু দেশদ্রোহী পুরোপুরি। আর আর মাওয়িস্ট মাওয়িস্টরাও করছে, মাওয়িস্টরা কিন্তু মানে আমাদেরই দেশের। মাওয়িস্ট তো বাইরে থেকে আসে না, সন্ত্রাসবাদীরা বাইরে থেকে আসছে, অথবা মডিউলটা তৈরি করে দেওয়া হচ্ছে এখানে, বা বাইরে সেই থেকে মডিউল ফান্ডিং বাইরে করা থেকে হচ্ছে, বাইরে ফান্ডিং থেকে করা ব্রেইন দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং একসময় তো ফেক কারেন্সি দিয়ে করা হতো। কিরকম হতো? ফেক কারেন্সির কি ফেক ভূমিকা? কারেন্সি এই যে ধরো ফেক কারেন্সিটা মানে অর্থ ব্যবস্থা যদি ভেঙে দেওয়া যায় কোনো একটা দেশের, তাহলে তো মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো। এবার ফেক কারেন্সি ধরো 500 টাকার নোট বা 1000 টাকার নোট, এই যে জাল নোটটা ছাপিয়ে, এবং ওদের আবার বিভিন্ন ছিল, বাটার মাখন এরকম বলতো, মানে ওর কিরকম? কোয়ালিটির উপর ডিপেন্ড করতো। কিরকম? সিকিউরিটি থ্রেট থাকে। এবার কোনোটা সিকিউরিটি থ্রেটটা যত বেশি অ্যাকিউরেট হবে, হুম। তত বেশি মানে অরিজিনালের মতো লাগবে। সেটার নাম কি বলা হতো? বাটার? ওটা বাটার বলতো, বলতো বিভিন্ন, ওরা আবার চেঞ্জও করতো এইগুলো। আচ্ছা, এই যে এফআইসিএন একটা সময় কলকাতা পুলিশের এসটিএফ দেশের মধ্যে সব থেকে বেশি হ্যাঁ, জাল নোট ধরেছে। হ্যাঁ, হ্যাঁ।
এই জাল নোটগুলো কেমন কোয়ালিটি ছিল? খুবই ভালো কোয়ালিটি, সেটা থেকে তো এত ভালো কোয়ালিটি আসতো, তুমি তো খালি চোখে তো প্রশ্নই নেই, মানে ধরাটাও দুরূহ ছিল অনেকটা, যার ফলে লোকে খুব সহজে জাল নোটগুলো নিয়ে নিত। এরা কোথা থেকে আসতো এই নোটগুলো? নোটগুলো ম্যাক্সিমামই নেপাল থেকে আসতো, রক্সল বর্ডার হয়ে আচ্ছা, নেপাল, আর কিছু আসতো বাংলাদেশ থেকে। আচ্ছা। এরা কি টেররিস্টরাই ঢোকাতো? ম্যাক্সিমামই মানে টেরোরিস্ট। এফআইসিএন লিঙ্কড উইথ মানে ফেক টেরোরিজম। ইন্ডিয়ান কারেন্সি নোট, একদম। তার সঙ্গে টেরোরিজমটা যুক্ত ছিল। একদম। মানে টেরোরিজম যারা করছে, টেররিস্ট যারা, তাদের আর্ন করার উপায় হচ্ছে এফআইসিএন। একদম। একদম। এই এফআইসিএন সারা দেশে একটা সময় বলা হতো যে মালদা মুর্শিদাবাদের সব থেকে একদম। বেশি ডিলার। হ্যাঁ, হ্যাঁ, একদম। কারা কাজ করতো, কিভাবে কাজ করতো, কিভাবে নিয়ে আসতো, লেনদেন কি হতো? 100 টাকা এফআইসিএন হলে তার বিনিময় মূল্য কত ছিল? মোটামুটি 50% ভালো কোয়ালিটির হলে, বুঝতে পেরেছো? মানে তুমি 200 টাকা দিলে, ফেক কারেন্সি দিলে 100 টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সি পাবে। এটা কত টাকা করে আসতো বছরে বলতে গেলে হিসেব ধরা ওটা অ্যাকচুয়াল হিসাবটা দেখতে গেলে তোমাকে স্ট্যাটিস্টিক্স দেখতে হবে, কিন্তু প্রথম দিকে তো প্রচুর টাকা, লক্ষ লক্ষ টাকা সিজ করেছে এসটিএফ। একসঙ্গে 80-90 লক্ষ হ্যাঁ, টাকাও। হ্যাঁ, করেছে করেছে করেছে। তো এই তবে এর তোমার ফেক কারেন্সিটা এর হচ্ছে প্যারালালি যেত ডাইরেক্ট সন্ত্রাসবাদীদের সঙ্গে, মানে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং ফেক কারেন্সি দুটো তো এক জিনিস না। না, ফেক কারেন্সিতে ওর মধ্যে তো আর্থিক একটা ব্যাপার ছিল, বাট সন্ত্রাসবাদী কার্যকলাপ তো পুরোপুরি তো অন্য জিনিস। কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্যে তার যে পেছনে যে টাকার দরকারটা ছিল, যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা মেনলি তুলে নেওয়া হতো ফেক কারেন্সি থেকে। ঠিক, ঠিক। আচ্ছা, এবার চলে আসি আবার মাওবাদীদের কথায়। সেই সময় আর কোন কোন মাওবাদী ধরা পড়েছে আপনাদের এই অপারেশনে, বা বিখ্যাত কেউ? হ্যাঁ, সে তো মানে কলকাতার যারা আমাদের স্টেট কমিটিতে ছিল, ওই কাঞ্চন কাঞ্চন। বাতাস থেকে শুরু করে সবই তো আমাদের এসটিএফ তখন মানে ধরে নিয়েছে। এবং মানে সেই সময় আমি মানে মাওয়িস্ট মুভমেন্টে আমাকে করা হয়েছিল, চার্জে রাখা হয়েছিল। মানে কাঞ্চনকে কিভাবে ধরলেন? সবগুলো মানে করবো না, মানে বিদ্যুৎ বলে একজন ছিল, কাঞ্চন ছিল, অ্যাকচুয়ালি তখন না টিমগুলোকে ভাগ করে করে দেওয়া হতো। আচ্ছা, টিম এসটিএফেরই বিভিন্ন টিম, এ বি সি ডি, এবং এই যে যখন পিক আপের সময় ধরো এসটিএফের আলাদা কোনো অর্গানাইজেশন আছে, এসটিএফের অন্য কোনো সেকশন আছে, সেখান থেকে তুলে নিয়ে এসে পাঠানো হতো। এবং যে যে বড় বড় অপারেশনগুলো আমরা করতাম, সেই অপারেশনগুলো মানে ভেঙে ভেঙে দেওয়া হতো। ধরো মাথা, হাত, পা, এবং একজনই ধরো পুরো জিনিসটা জানতো, সে এসে আবার জুড়ে দেবে, আচ্ছা। জিগজ পাজলের মতো। মানে বাকিদের কাছে ও জানবে মানে না যে এটা একজন কি। যে অপারেশনটা করছে সে জানবে না অন্য আরেক জায়গায় একই অপারেশন হচ্ছে, আরেকজনকে তুলছে আরেকটা টিম। একদমই, বাট কাকে তুলছে এটা বেশিরভাগ যারা তুলছে তারা বেশিরভাগই জানতো না যে কাকে তুলছে। মানে আমরা বলতাম না যে কাকে তুললো বা ওর গুরুত্বটা কি, বা অনেক ক্ষেত্রে হয়তো আমি নিজেও জানতাম না, সেটা একদম টপ বস জানতো যে এইটাকে, রাজীব কুমার। বা হ্যাঁ লাস্ট মোমেন্টে বলা হলো যে এইটাই লোকটা। আচ্ছা। তো এইরকম হয়েছে অনেক, মানে লাইফ রিস্ক নিয়ে আমরা করেছি। কিরকম লাইফ রিস্ক একটা সেটা অন্তত বলুন, যে জীবনের ঝুঁকি নিয়েছেন। জীবনে ঝুঁকি বলতে আমি তোমাকে তার একটা ঘটনা বলি, যেটা তুমি প্রথম দিয়েই শুরু করেছিলে, যে পুলিশের হাত থেকে বাঁচা। আমরা একটা কাজ করছিলাম, সে কাজটা পোর্ট এরিয়াতে একটা লোককে পাওয়া গেল যার সঙ্গে ডি কোম্পানির, মানে দাউদের কোম্পানির কানেকশন আছে। এই কলকাতা পোর্ট এরিয়ায়? ইয়েস। পেয়ে এবার তার কন্ট্যাক্ট যেটা পাচ্ছি মুম্বাইতে, একটা টিম তৈরি হলো। আমি ফার্স্ট ফ্লাইট ধরে মুম্বাইতে চলে গেলাম। আমাকে বললো ওখানে এর সঙ্গে কন্ট্যাক্ট করবে, যা হেল্প ওরা দেবে, লোকাল পুলিশ মানে মুম্বাই পুলিশ, ওখানে জয়েন্ট সিবি মুম্বাই দিয়ে এবার এটিএসে। ঠিক আছে, এবার গেলাম, মিট করলাম, করলাম। উনি প্রথম যেটা বললেন যে কি কি আছে আমাকে দিয়ে দিন, এবং আমার তো পেন ড্রাইভ ছিল, দুটো পেন ড্রাইভের সমস্ত করা, ল্যাপটপ ফ্যাপটপ ছিল, আমি দেখলাম আমার কাজের আমি এগুলো কেন দেবো, কারণ এই মুম্বাই পুলিশের কিছু আমরা পাচ্ছিলাম ওর সঙ্গে হবডং বিং এর ব্যাপার, মানে কানেকশন আছে আর কি, কানেকশন আছে একটা, যেটা কলকাতা পুলিশের নেই, বা এখানে ওই জিনিসটা চলেও না। ঠিক। আমি ওটা দিইনি, আমি বেরিয়ে চলে আসলাম। এবার ওখানে
তারপরে বললাম যে এই ঘটনা আমি আর আমার টিম এখান থেকে পরে ট্রেনে যাবে, আমি তো ফ্লাইটে চলে গেলাম। ওখান থেকে গিয়ে বললাম যে এরকম টিম পাঠানোর দরকার নেই, কারণ আমি খুব তাড়াতাড়ি আমাকে লোকে আইডেন্টিফাই করে ফেলবে, তাহলে কাজটা আমাকে একা করতে হবে, একজনকে পিক আপ করবো। আচ্ছা, মানে তারপরে এই বললাম লোকটির কানেকশনে ডি কোম্পানির আরেকজনকে ওখান থেকে পিক হ্যাঁ আপ করবেন, হ্যাঁ সেই কানেকশনটা পেয়েছেন। হ্যাঁ, এবং সে কিন্তু টেরোরিস্ট না, সে একটা লোকের হয়ে কাজ করে আর কি, বুঝতে পারছো তো? অথচ দাউদের হ্যাঁ টিমের হ্যাঁ লোক। হ্যাঁ, টিমের। তারপরে বলার পরে বলে, ঠিক আছে হাইড আউটে চলে যাও। ওখানে আর মানে মুম্বাইতে যে কদিন ছিলাম, মানে 7-8 দিনের ঘটনা, মুম্বাই পুলিশের সঙ্গে টাচে ছিলাম, তারপর হাইড আউটে চলে গেলাম। চলে মানে গিয়ে আর ইনফরমেশন সমস্ত গ্যাদার করে। হ্যাঁ, এবার আমার টিমকে বাদ, আমার টিম তো প্রথমেই আসতে বারণ করেছিলাম। এক্সপোজড হয়ে যাওয়াটা খুব খারাপ, বলে এক্সপোজড হয়ে যেত, তুই একটা বড় টিম নিয়ে ঘুরছো, রাস্তায় এক্সপোজড হয়ে যাবে। তারপরে বললাম ওখানে তাহলে কার হেল্প নেবে, লোকাল পুলিশ তো নেওয়া যাবে না, এসআইবির হেল্প নিলাম, আমাকে এই কানেক্ট 8 করিয়ে দিন দেওয়া দিয়ে হলো। 8 দিনের পর যে 7-8 দিন, হ্যাঁ। 7-8 দিনের পর যে হাইড আউটে গেলেন, এই হাইড আউটটা কিরকম? হাইড কি আউট মানে করতে হয়? মুম্বাই পুলিশ আমার থাকার ব্যবস্থা করেছিল, ওদের অফিসার্স মেসে, আচ্ছা। ওদের গাড়ি দিয়েছিল, ড্রাইভার দিয়েছিল, সব দিয়েছিল। হুম। বাট আমি 8-7 দিন সাথে পরে আমি যে হাইড আউটে চলে গেলাম, আমি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম, ওই যে বললাম হেল্প নেওয়ার আচমকা। জন্য, আচমকা। এবং সেখানে তোমার ওখানে যে এক এসআইবির অফিসার আমাকে বললো তাহলে এর সঙ্গে অর্ডার করো, সিভিল এসআইবি যেহেতু ওই সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো, যারা সিভিলে কাজ করে, আইবির একটা পার্ট। ওর একজন অফিসার আসলো, একজন সিভিল একটা গাড়ি, এবং গাড়িটা আমরা মাঝে মাঝে চেঞ্জ করতাম, একমাত্র ওই আমার কন্ট্যাক্টে ছিল। এবং আমি অন্য হোটেল ভাড়া করে নিয়েছিলাম, কেউ জানতো না, আমার মোবাইল আর সিমও ফেলে দিয়েছিলাম, যাতে ওটা ট্র্যাক করে আমাকে না জানতে পারে আমি কোথায় আছি। তারপরে যাই হোক, এবার টেররিস্টরা করে এই কাজ। হ্যাঁ, পুলিশও করে। তো যাই হোক, ওটা মানে আমার পেছনে লেগে গেছে, তখন আমি নিজেই ইন্টারসেপশনে আছি, সেটা বুঝতে পারছেন হ্যাঁ আপনি একদম বুঝতে পারছি। যে দিয়ে আপনার ফোনে আড়ি পাতা হচ্ছে, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে, কারণ যেহেতু মুম্বাই পুলিশের একটা বড় অংশ এই টিমের একদম সঙ্গে একদম যুক্ত। আমাকে খুঁজে বেড়াচ্ছে, ওইগুলো নেবে। এবং তারপরে আমি তো আমার তো এদিকে আমার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, হয়ে গেছে, মানে আমার মিসেসের সঙ্গে, আমার এর সঙ্গে কন্ট্যাক্ট নেই, আমার মেয়ের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, ফোন করলেই বাড়িতে তো কোনো বুঝতে পেরে কন্ট্যাক্ট যাবে। নেই। হ্যাঁ, ফোন করলে ফোন টোন দিয়ে, তারপরে ওখান থেকে যে এসআইবি অফিসারটা আছে, এবং ওই অফিসারকে সঙ্গে নিয়ে যে লোকটিকে আমি আইডেন্টিফাই করেছিলাম, ওকে নিয়ে নিলাম, ওকে তুলে ওকে কনফিডেন্সে নিলাম, আমার পুরো সব বললাম, কোনো লুকানোর কোনো ব্যাপার নেই। নিয়ে ছোটা শাকিলের বাড়ি চলে গেছিলাম, মুম্বাইতে বস্তিতে। মানে এবং হ্যাঁ, ছোটা শাকিলের বাড়িতে, এবং ও আমার বন্ধু পরিচয় দিয়ে আমাকে নিয়ে গেছিলো ওখানে। ওই ছোটা শাকিলের মা এবং বোন ছিল সেখানে, এবং ওর বোন চা তৈরি করে ও খাওয়ায় আমাকে। হ্যাঁ, এটা একটা মানে মারাত্মক, একটু এদিক ওদিক এত হয়ে বড় গেলে risk? আমার, হ্যাঁ আমার লাইফ রিস্ক ছিল, নিয়েছিলাম। এবং যে ছেলেটাকে তুলেছিলাম, ওই ছেলেটা ওখানে একটা হসপিটালে চাকরি করতো, আমি আর নাম বলছি না এখনো সিকিউরিটির জন্য। তার মানে আলটিমেটলি কি পেলেন? পেয়ে গেলাম, ওর পুরো কানেকশানটা পেয়ে গেলাম, কিন্তু এখানে এদের ইনভলভমেন্ট খুব বেশি ছিল না, যা পেলাম সমস্ত গ্যাদার করে দিয়ে দিলাম ডিপার্টমেন্টে, যে এই যা যা ইনফরমেশন চাই। হ্যাঁ। এত বড় রিস্ক নেন, কোনো কখনো মনে পড়েনি বাড়ির লোকের কথা? তাহলে তোমাকে আরেকটা ঘটনা বলি, সেটা মাওয়িস্টদের টাকা কালেকশন করতে ঝাড়খণ্ডে একজন মাইন ওনার, তাকে থ্রেট করা হলো, তোমার কাছে 20 কোটি টাকা দেওয়া হবে। এবং কে থ্রেট করছে? মুন্না বজরঙ্গি থ্রেট করছে, ইউপি টেরোরিস্ট, এই ইউপির এক্সটর্শনিস্ট। এক্সট্রাকশনিস্ট, ক্রিমিনাল। এবার সে এসছে, এবার কাজটা আমাকে দেওয়া হলো, এবং টপ সিক্রেট বলে। অর্থাৎ কে ইউপি থেকে টাকা চাওয়া হচ্ছে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডে, মাইনের মালিককে। এখানে কলকাতা পুলিশের এসটিএফ কেন ইনভলভ হচ্ছে? কারণ ওর হেড অফিসটা কলকাতায়। আচ্ছা, এখান থেকে কমপ্লেনটা হচ্ছে। এখানটা কমপ্লেনটা হয়েছে, কমপ্লেন এখানে করেনি, কিন্তু উড়িষ্যাতেই করেছিল, ভুবনেশ্বরে। আচ্ছা,
এবং সিপি যে ব্যাপারটা জানতো সিপি ভুবনেশ্বর, দেন কমিশনার অফ পুলিশ পচনন্দা সাহেব আর রাজীব কুমার সাহেব জানতেন। আচ্ছা, এবং আমাকে দেওয়া হয়েছিল এবং ওইটার ওপর কাজ করার জন্যে। হ্যাঁ, কি করলে তারপর? তারপর তো অ্যানালিসিস করে করে পাওয়া গেল ভুবনেশ্বর। এবং সবথেকে ব্যাপার হচ্ছে ওকে থ্রেডটা কি, লোকটাকে ডাকলাম, থ্রেডটা কীভাবে ওকে বলছে এটা কলটাও শোনানো হলো। কলটা শুনিয়ে কলে বলছে যে এই লোকটা বলছে যে 20-25 লাখ টাকা দিয়ে দেবো। বলছে একটা গালাগালি দিল, क्या भिखारी समझता है क्या, 20 लाख हम तेरे को ওই 20 কোটি টাকাই ওকে দিতে হবে, আচ্ছা, ও কোনো কম্প্রোমাইজ করবে না। তারপর? তারপরে চলে গেলাম উড়িষ্যায়, গিয়ে ভুবনেশ্বরে করে তারপরে ওর একটা কানেকশান পেলাম, মানে সিম ক্লোন করেছিল, বুঝতে পারছো তো? আচ্ছা, কিরকম সিম সিম ক্লোনটা কি? সিম ক্লোন হচ্ছে তোমার সিম তোমারই আছে, মানে ঠিক সেম একটা সিম নিয়ে আরেকজন ইউজ করছে। কিভাবে হয় এটা? এটা করে ওটা টেকনিক্যালি পজিটিভ, এখন আর করা যায় না, কিন্তু তখন সিম ক্লোনিংটা খুব হতো মাঝে। আচ্ছা, তা এরকম সিম ক্লোন করে এই কাজ করছে। ওর যে ক্লোন করা যে সিমটা, সেটা কাজ হচ্ছে তোমার ওই যে লোকটা আসছে টাকাটা এক্সটর্শন করার জন্যে, আমরা ওই জায়গাটাকে আইডেন্টিফাই করলাম। এবং মজার ব্যাপার, বুঝতে পারছি লোকেশান চেঞ্জ করে করে যাচ্ছে, রোজ আসতো না। মানে কোনো একটা জায়গা থেকে সিমটাকে অন করে ভুবনেশ্বরে ওই জায়গায় একটা জায়গা ঘোরা হতো, মানে একটা গাড়িতে করে ল্যাপটপে নিয়ে ও ওখানে ঘুরতো, ঘুরতো আর ফোন? গোল গোল করে ঘুরতো, ঘুরে আবার ছেড়ে দিয়ে চলে যেত। তা যাই হোক, ওটা আমরা ধরতে পারিনি, লোকটাকে আইডেন্টিফাই করতে পারিনি। এবং পরে যখন এই যে মুন্না বজরঙ্গির নাম বলছিল, মুন্না বজরঙ্গি ধরা পড়লো, ওকে তোমার ইউপিএসটিএফ আর দিল্লি এটিএস মিলে ধরলো, ডিসি মিলে তোমার এতে, তখন দিল্লি পুলিশের কাছে রেখেছিল। আমাকে বললো যে করা হলো, মানে ওর ইন্টারোগেশন করে ওখানে ওকে জিজ্ঞেস করলাম, ভয়েসটা শোনালাম যে তুমি এটা কেন করেছো। ও বললো এটা আমার না, আমার গলা না। বললো আপনি ভালো করে শুনে দেখুন, সত্যি ওর গলা না। তাহলে এটা কে করলো? কি বললো জানো? আমাকে বললো স্যার যদি কোনো দিন পান ওই লোকটাকে কর, শুধু আমাকে একবার বলবেন কোন কোন এরকম আমার ভয়েস মানে নকল করে এরকম আমাকে করছে, হ্যাঁ, আমার নামে থ্রেট করে পয়সা তুলে বেড়াচ্ছে, আমি ওকে মেরে দেবো, খালাস করে দেবো। বুঝতে পারলে? এরকম নাম করে ওঠে? হ্যাঁ, মানে একজন এক্সটর্শনিস্টের নাম করে আরেকজন, হ্যাঁ, ওই নাম করে ভয় দেখি যদি কিছু পাওয়া যায়। আরো চমকাচ্ছে, প্রথমে 20 লাখ টাকা নিয়ে নিলে কিন্তু ওখানে ব্যাপারটা মিটে যেত ওর। হ্যাঁ, মানে ও দিয়ে দিত অতি লোভে, অতি লোভ। অতি লোভ করে ওই লোকটা। এবার লাস্টে ওই লোকটা পাওয়া যায়নি, কে এটাও জানা গেল না, কিছুই না, কোনো ঘটনাও ঘটেনি। এরকম ঘটনাও ঘটে। আচ্ছা, আবার আরেকটা বলছি, কাজ করতে করতে দেখলাম মাওবাদীদের টাকা একটা জায়গায় চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? উড়িষ্যার কোথায়? উড়িষ্যার চান্দাহান্ডি বলে একটা জায়গা। মাওবাদীদের? কোন মাওবাদীদের টাকা? বেঙ্গলের? হ্যাঁ, বেঙ্গলের মাওবাদী। বেঙ্গল থেকে ওরা এক্সটর্শন করে, যেগুলো এক্সটর্শন করে একটা জায়গায় পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে? তোমার ওই টাকাটাকে যাচ্ছে তোমার এতে চন্দাহান্ডিতে। চন্দাহান্ডি হচ্ছে কালাহান্ডির ওইদিকে, মানে ওই তোমার অন্ধ্রের বর্ডারের ওইদিকে। চলে গেলাম নবরঙ্গপুর হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এগুলো কি ক্যাশই যায়? নগদ টাকা যায় এবং ওকে ব্যাংকের ট্রান্সফারও করছে, নগদ টাকা না, ব্যাংক কারো নামে ভুয়া অ্যাকাউন্ট করে টাকাটা চট করে তুলে নিল, তারপর ওই অ্যাকাউন্টটা বে করে দিল। ঠিক। এবং সেটা কি করে সে পরে জানলাম, ধরো গ্রামের একদম প্রত্যন্ত চাষি সম্প্রদায়ের ভালো লেখাপড়া যায় না, যায় না, তার কাছ থেকে তোমার তখন ভোটার কার্ড বা কোনো আই কার্ড নিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দিল, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে, পুরো টাকাটা ড্র করে নিচ্ছে, নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, অ্যাকাউন্ট ক্লোজ করে দিচ্ছে। এবার যখন অ্যাকাউন্টটা আমরা দেখছি ডিটেলসটা, হ্যাঁ, ও যার লোকটা জানেই না যে কি ওর নামে এত টাকা এসছে আর কি এসছে, ব্যাস। যাই হোক, তারপর উড়িষ্যায় গেলেন, ওখানে পৌঁছলেন? উড়িষ্যা গেলাম, পৌঁছালাম মানে নবরঙ্গপুরে গিয়ে, তখন এসপি ছিলেন ওদের, উড়িষ্যা ক্যাডারেরই এসপি ছিলেন মিস্টার দাস, আমি পুরো নাম এখনো মনে নেই।
মিস্টার দাস বললেন যে আপনি যাবেন এখান থেকে 100 কিলোমিটার দূর। বললো 20 কিলোমিটার হচ্ছে মেটাল রোড আর 80 কিলোমিটার হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। বললো আমার অত গাড়ি ফাড়ি নেই। মিস্টার দাস আমাকে বললেন আমি আপনাকে একটা গাড়ি দিচ্ছি, নতুন গাড়ি দেবো এবং একটা ইয়াং ছেলেকে দিয়ে দেবো, ও সব চেনে, আপনি যেহেতু এখান থেকে এসছেন এটা আমি দিয়ে দিচ্ছি। এবং এটা কিন্তু আন্ডার কাভারে অপারেশনটা চলছে। আমি ওখানে এয়ারটেলের সুপারভাইজার হয়ে গেছি, বুঝতে পারছো, এয়ারটেলের সুপারভাইজার। আর আমার অ্যাসিস্ট্যান্ট টিমও নেইনি, শুধু আমার এক পার্সোনাল সিকিউরিটি ছিল তাকে নিয়েছি আর একজন অফিসারকে নিয়েছি, আমরা 3 জনের টিম। আর আমার পিএসও যে ছেলেটা ছিল ওকে দেখে তুমি বুঝতে পারবে না, ওকে নিতাম ব্যবহার করতাম, দেখে চাষি ভুষো এরকম মনে হবে, মাথায় গামছা ফামছা বেঁধে চলে যেত আচ্ছা, ওই ছেলেটাকে। হ্যাঁ, ওকে দেখে তুমি বুঝতে পারবে না। দিয়ে এবার আর কোনো আর্মস নেই কিন্তু, কারণ যদি ওখানে জঙ্গলে মাউসটা আছে, যদি আমাদের ধরেও ফেলে ধরেও ফেলে তা আমাদের কাছে ওই আর্মস একটা থাকলে arms তো দিয়ে কি করবে? একটা আর্মস দিয়ে কী করবো, আমাদের মেরে দেবে। তা যাই হোক ওখানে চলে গেছি এয়ারটেলের সুপারভাইজার হয়ে। মানে খুব সুন্দর, ভাল লাগছে জঙ্গল, 20 কিলোমিটার মেটার রোড পেরোনোর পরে সেই মাটির কাঁচা রাস্তা দিয়ে সেখান দিয়ে যাচ্ছি, চারিদিকে কোনো জঙ্গলের মধ্যে কোনো বাড়ি ঘরদোর কিচ্ছু নেই। মাঝে মাঝে দু একজন সেই আদিবাসী মহিলা মাথায় কিছু কাঠকুটনি যেরকম দেখা যায় হ্যাঁ। টিপিক্যাল মাথায় করে নিয়ে আসছে, কয়েকটা গরু ঘুরছে, কয়েকটার মাঝে মাঝে একটা পকেট পকেট করে কয়েকটা 4-5টা বাড়ি দেখা যাচ্ছে। গেলাম ওখানে, গিয়ে যে থানাটা দেখলাম আমি, বেঙ্গলে এই যে থানা থানা সম্পর্কে কনসেপ্ট তো নষ্ট হয়ে যাবে যে এটা এরকমও থানা হয়। গিয়ে দেখলাম, জিজ্ঞেস করলাম যে এ কোথায়, সাব ইন্সপেক্টর ওসি বললো যে উনি তো রাউন্ডে বেরিয়েছেন। আমরা কি কখন রাউন্ডে বেরিয়েছেন? বলছে গতকাল রাউন্ডে বেরিয়েছেন আর আগামীকাল আসবেন, মানে 3 দিন। 3 দিন ধরে রাউন্ড দেবে। তার মানে মানে ওই এরিয়ার মধ্যে, থানা এরিয়ার মধ্যে 7টা পাহাড়, বন জঙ্গল, এরকম বিশাল এরিয়া, আর 2 হুইলার নিয়ে বেরিয়েছে, বেরিয়ে যাচ্ছে। থানার চার্জে একজন এএসআই। তা এবার এএসআই, এবার ওদের স্ট্রেংথ জিজ্ঞেস করলো, কথা হচ্ছে, এএসআই আবার আমাকে ওসির চেয়ারেই বসালো, যেহেতু ওদের এসপির বন্ধু বলেছে, এসপি আমাকে বন্ধু বলেই পরিচয় দিয়েছে, যাতে আমার ডিসক্লোজ করি। তারপরে বলছে যে এরকম করুন, হ্যাঁ কথা বলছে, দিয়ে 4জন হচ্ছে কনস্টেবল। তা এই 4জন কনস্টেবল বাকি আমাদের ওই যে সিভিক পুলিশের মতো ওদের ভিলেজ পুলিশ আছে। আর আর্মস অ্যামুনিশন জিজ্ঞেস করলাম কি আছে, বললো এখানে কোনো আর্মস থাকে না। কেন? তাহলে তো থাকলে মাউসটাই নিয়ে চলে যাবে, লুট লুট হয়ে করে যাবে। নিয়ে চলে যাবে। তাহলে প্রোটেকশন, বললো মাউসটাই তো আমাদের প্রোটেকশন দেয়। মাউসরা উড়িষ্যা পুলিশের ওই থানাকে প্রোটেকশন দেয় এবং তার জন্যে ওদের প্রোটেকশনের চার্জ দিতে হয় 10% করে ওদের মাইনের। ধরো যার 50,000 টাকা মাইনে, তাকে 5,000 টাকা দিতে হচ্ছে মাসে, ওই প্রোটেকশন দেবে বলে। ও নিশ্চিন্তে আছে, মাস্টার প্রোটেকশন। ভয়ঙ্কর। ভয়ঙ্কর অবস্থা। আমি ভাবছি গণতন্ত্রের এই অবস্থা, মাওয়িস্টরা প্রোটেকশন দিচ্ছে পুলিশকে। আমরা তো পশ্চিমবঙ্গে এই ধরনের জিনিস তো দেখতে অভ্যস্ত না, বাট এটা ফ্যাক্ট, ও কিছু করারও তবে নেই। পশ্চিমবঙ্গে পুলিশকে ক্যাম্প থেকে তুলে দেওয়া, ফাঁড়ি থেকে তুলে হ্যাঁ, দেওয়া, হ্যাঁ, করেছে, জ্বালিয়ে করেছে, দেওয়া, করেছে। মারা, এইসব বেঙ্গল, তো হ্যাঁ, হয়েছে। হয়েছে। পুলিশকে তুলে নিয়ে But যাওয়া, পুলিশে- পণবন্দি পুলিশকে ফেরত দেওয়া, সব করেছে, কিন্তু পুলিশ কোথাও মাওয়িস্টদের ওই টাকা দিয়ে। টাকা দিয়ে নিজে প্রোটেকশন নিচ্ছে, এরকম ঘটনা তো পশ্চিমবঙ্গে ঘটেনি কখনো। এতটা নিচে পুলিশ মানে করতে পারে, ওদের কিছু নিচে নামা বলবো না, ওদের পরিস্থিতি ওকে বাধ্য করেছে, বাধ্য করেছে। কি পরিস্থিতি করবে? বাধ্য করেছে। যে ঘটনার বর্ণনা আপনি দিলেন, ওখানে পুলিশ রিইনফোর্সের কোনো লোকই পাবে না, তাকে বাঁচাবে কে? একদম। এবং শুধু তাই না, এবং তারপরে যখন আমি বললাম আমার এরকম এই লোকটার সঙ্গে কথা বলতে হবে, আমাকে বললো আপনি এসপি সাহেবের বন্ধু, আপনি যাবেন ওখানে টিম? না না না, আমি বলে দিচ্ছি। আমি তো ভাবতাম ওরা খুব ভয়ে থাকে, কিন্তু দেখলাম ভিলেজ পুলিশকে পাঠিয়ে দিল, চলে আসছে একজন কিছুক্ষণ পরে, এবং আসলো, এবং তার সঙ্গে এই যে সরপঞ্চ আসলো, ওদের আর কি পঞ্চায়েত প্রধান আসলো, এবং সে জুতো খুলে থানার বাইরে, থানায় জুতো খুলে ঢুকছে? থানায় জুতো খুলে ঢুকছে, চটি, মানে মন্দিরে ঢোকার মতো, আচ্ছা। এবং হাত জোর করে দাঁড়িয়ে আছে এরকম, এবং আমাকে হাত জোর করে প্রণাম করলো, এএসআইকেও হাত জোর করে প্রণাম করলো। আমি সরপঞ্চ, আর ও আর কি ওর প্রোটেকশন ওকে নিয়ে এসছে। এবার আমি বললাম বসতে, চেয়ার ছিল, বললো না এএসআইকে দেখাচ্ছে।
মানে এএসআই বসে আছে, ও বসবে না। আচ্ছা। বুঝতে পারছো তো, এতটা রেসপেক্ট করে। মানে আগে যেরকম ভাবছিলাম যে এরকম একে প্রোটেকশন মানি দিয়ে হুম। মানুষদের হাত থেকে নিজেকে রক্ষা করছে, আর সেখানে আবার উল্টো কি সম্মানটাও যে দেখলে। সম্মান দিচ্ছে লোকাল পুলিশ। আমি না, ব্যাপারটা আমার গুলিয়ে গেল যে ব্যাপারটা কি আদৌ, তখন বুঝলাম। তো যাই হোক, ওই থানায় আমাকে চা দিয়ে আপ্যায়ন করলো, এবং চায়ের ওই যে কাপটা ছিল আমার, মানে প্রথম কথা ডাঁটি নেই যে ধরবো, আর ওইটাও ভাঙা। হ্যাঁ ভাঙা, এবং হড়প্পা মহেঞ্জোদারো থেকে কুড়িয়ে আনার মতো, মানে চারিদিকে ফাটা 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 ফাটা, এবং তার ভিতরে চা, এবং সেই ফাটাটা কালো কালো কী সব জমে আছে। যাই হোক, আমি ওটা আর মুখে লাগাতে পারলাম না। চা ঠান্ডা হলো, উঠে এবার দুপুরে খাবার অ্যারেঞ্জমেন্ট করলো। কাজটা কি হলো? ওই যে লোকটিকে যে খুঁজতে গেলে যার কাছে টাকা পাঠাচ্ছে, গিয়ে হ্যাঁ, দেখলে? এবার এবার ওই যে লোকটাকে নিয়ে আসা, ও লোক কিছুই জানে না, আচ্ছা। যেটা বলো জাস্ট ওর ওইটা ওর নামটা নিয়ে, ব্যবহার করে একটা অ্যাকাউন্ট নামটা খুলে ব্যবহার টাকাটা করে অ্যাকাউন্ট ট্রান্সফার খুলে করে। টাকাটা হাওয়া আচ্ছা। পুরো। তো যাই হোক, এটা কিন্তু পাওয়া গেল না সোর্স, কারা করছে না করছে এইগুলো, এই সোর্সটা কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা। কিন্তু আলটিমেটলি যেখানে হয়েছিল সেই জায়গাটা এইটা পরে আমরা ধরেছিলাম, অন্য হয় সোর্সও বন্ধ করে দিয়েছিলাম, করেছিলাম, কিন্তু এইভাবেও হয়। ঠিক। বুঝতে পারছি। কেস ডায়েরির আজকে আমাদের অতিথির কাছ থেকে এমন অনেক কিছু শুনলেন যা মারাত্মক। পরের অংশে আরও মারাত্মক বেশ কিছু তথ্য রয়েছে, যাতে চমকে যাবেন।